বিনিময়ে সূচনা শুধু মাথায় এলিয়ে সম্মতি দেয়। মেয়েটা সত্যি অবাক হয়েছে, তার ভাগ্য এত ভালো কিভাবে হলো যে এমন শ্বশুর শাশুড়ি পেল। রাতে খাবার টেবিলে ইরা ভার্সিটির প্রসঙ্গে কথা বলল, সাথে নিজের পরিকল্পনার কথাও এহতেশাম সাহেবকে জানালো। এহতেশাম সাহেব খুশি হলেন, মেয়ের পরিকল্পনা তার পছন্দ হয়েছে। এই সুবাদে ওনার দুই মেয়েই একসাথে থাকবে, আর বেশি দিনের কথাও না। উনি বললেন আগামীকাল ঢাকা যেয়ে হোস্টেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আসবেন। সূচনা চিন্তা কিছু সময়ের জন্য পিছু ছাড়ল। রাতে খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে ইরার রুমে গেলে ইরা হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়া কথা বলবে, ধরো। ফোন হাতে ধরিয়ে দিয়ে আর রুমে দাঁড়ালো না, বাইরে বেরিয়ে গেল। ভাই ভাবি কথা বলবে, এর মধ্যে থাকাটা শোভা পায় না। এই জ্ঞান মেয়েটার আছে অবশ্যই। সূচনা ফোন হাতে নিয়ে কয়েক সেকেন্ড থম মেরে রইল। ওপাশ থেকে প্রণয়ের আওয়াজ শুনলে তার ঘোর কাটল। যত রাগই থাকুক, প্রথমে প্রকাশ না করেই সে বিনয়ী ভঙ্গিতে সালাম দিলে প্রণয় সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করল। কেমন আছো? সূচনা পূর্বের ন্যায় জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। পাল্টা প্রশ্ন করল না প্রণয়কে। প্রণয় সেদিকে পাত্তা না দিয়ে টুকটাক কথা বলে গেল। মেয়েটা হু হা শব্দ করে গেল শুধু। প্রণয় না পেরে সেদিনের প্রসঙ্গ তুলল, জিজ্ঞেস করল, আমি ঢাকা এসেছি 2 দিন হয়ে গেল, অথচ তুমি একদিনও খোঁজও নিলে না। খোঁজ নেওয়ার রাস্তাটা ছেড়ে যাননি? ইরার ফোন দিয়ে করতে। ইরা যখন জিজ্ঞাসা করতো আমার ফোনের কথা, তখন কি বলতাম? তোমার ভাই ভেঙে ফেলেছে। প্রণয় থতমত খায়। সে এমনিতেই অনুতপ্ত হচ্ছিল ফোনটা ভেঙে ফেলায়। সেদিন কেন যে তার মাথায় এত গরম হয়ে গিয়েছিল, ভাবলেই রাগ লাগছে এখন। প্রসঙ্গ দ্রুত পরিবর্তন করে সে ঠাট্টার ছলে বলে, এভাবে ঢাকায় যদি পড়ে থাকি তাহলে দেখা যাবে তোমার বরকে নিয়ে অন্য মহিলা পালিয়ে গেছে, তখন কি করবে? খোঁজ নেওয়ার রাস্তাটা ছেড়ে যাননি। ভালোবাসা দিয়ে আগলে রাখলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে না। আমাদের মধ্যে ভালোবাসা নেই, বিয়েটা স্বাভাবিক না, তাই তৃতীয় ব্যক্তির কথা আসছে। সূচনা সহজ গলায় কথা বললেও প্রণয়ের কাছে ভালো লাগলো না। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এখনও রাগ করে আছো? সেদিন মাথা গরম ছিল, কি থেকে কি বলে ফেলেছি বুঝিনি তখন। পরে বোঝার পর মনে হলো এখন তোমার সাথে থাকলে এর চেয়েও খারাপ আচরণ করে ফেলতে পারি। সেই জন্য পরের দিনই কাজের বাহানা দিয়ে ঢাকা চলে এসেছি। সূচনা চুপচাপ শুনল, কিছু বলল না। তার নীরবতা দেখে প্রণয় ফের বলল, রাগ করো না বউ পাখি। এহেন ব্যাগকে প্রণয়ের গলার স্বরে মেয়েটার কি যেন হয়ে গেল, কেমন অন্যরকম কিছু অনুভূত হলো। 2 দিন আগে তো সহ্য করতে পারতো না, আর 2 দিনে পরিবর্তন। মেয়েটা ভাষা হারিয়ে ফেলে যেন। কিছু বলতে গেলেও শব্দেরা কণ্ঠনালী হতে নিঃসৃত হতে চায় না। প্রণয় উত্তরের আশা করে না, আর পরে ফোন দিবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে। সূচনা তবুও কয়েক সেকেন্ড কানে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে এহতেশাম সাহেব যান ঢাকায়। হোস্টেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসেন। ওনারা বলেন পরে জানাবেন। এহতেশাম সাহেব ঢাকা থেকে বাড়িতে ফেরেন সন্ধ্যার পরে। ফিরে এসে সূচনার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেন, বলেন যে প্রণয় দিয়েছে। সূচনার ভারী লজ্জা লাগে। ছেলের কাণ্ড জ্ঞান নেই নাকি? বাবার কাছে কিসের ব্যাগ ধরিয়ে দিয়েছে? সূচনা নত দৃষ্টিতে মাথায় এলিয়ে এহতেশাম সাহেবের কাছ থেকে ব্যাগটা নিয়ে ঘরে যায়। খুলে দেখে না, টেবিলের উপর রেখে দেয়। রাতে খাবার শেষ করে সব কাজ সেরে সূচনা ঘরে আসে। হাত মুখ ধুয়ে মুছে সে ব্যাগটা নিয়ে বসে। ব্যাগ খুলে দেখে একটা নতুন ফোন। নিজে ফোন ভেঙে নিজেই কিনে দিচ্ছে। শুধু ফোন না, ফোনের বক্সের মধ্যে একটা ছোট চিরকুটও পাওয়া যায়। সূচনা চিরকুটটা খুলে ঠোঁট জোড়া নাড়িয়ে শব্দ করে চিরকুটের লেখাটা পড়ে। রাগ করো না বউ, রাগটা কমাও। এই ছেলেটার ধৈর্য কম,
মাথা সবচেয়ে গরম থাকে। মাথা গরম থাকলে কি থেকে কি বলে নিজেও বোঝে না। সেই জন্য বাবা বাউন্ডলে নাম দিয়েছে বহু আগেই। তুমি বেয়াদব ছেলে বানিয়েছ। তার মধ্যেই তোমারও যদি এত রাগ থাকে, সংসার কে সামলাবে বলো? সময় দাও আমায়, একটু ঠিক করে নিই নিজেকে। সূচনা কয়েকবার চিরকুটের লেখাগুলো পড়ে আর প্রতিবারই বউ শব্দটাই এসে আটকে যায়। হঠাৎ ফোনের রিংটনের শব্দতে মনোযোগ ক্ষুণ্ণ হয়। তার ফোনটাই বাজছে। 2 বা 3 বার রিং হওয়ার পর সূচনা ফোন রিসিভ করলো। রিসিভ করে কানে তুলল। প্রণয় ঈষৎ ধমকের স্বরে বলল, ফোন হাতে পেয়ে সাথে সাথে ফোন দিলে না কেন? সূচনা ধমকে খানিক চমকে ওঠে। পর মুহূর্তে গলা উঁচিয়ে বলে, আবার ধমকাচ্ছেন? প্রণয় দমে যায়। ইতিউতি করে বলে, ওই আর কি, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি ফোন দিবে, দাওনি সেই জন্য। আমি ফোন দিব তা ভাবলেন কেন? কেন দিতে না? অবশ্যই না। মুখের উপর না করে দেওয়ার প্রণয় খানিক অপমানিত বোধ করে। মেয়ের সাহস কত, মুখের উপর না করে। মেকি হেসে বলে, তুমি না দিলেও আমি অবশ্যই দিতাম। যদি রিসিভ না করতাম? সারা রাত দিতাম। না উঠিয়ে যাবে কোথায়? ফোন বন্ধ করে রাখলে? ইরাকে দিতাম, ওকে বিরক্ত করতাম। তুমি নিশ্চয় তোমার জন্য ইরাকে বিরক্ত হতে দিতে না, ফোন রিসিভ করতেই। প্রণয়ের ফটাফট জবাব। সূচনা খানিক অবাক হলো। প্রথম দিনের প্রণয়ের সাথে এই প্রণয়ের মিল পেল সে, অথচ সেদিন রাতের প্রণয় যেন অন্য কেউ ছিল। সূচনার ভালো লাগে, যাক সোজা মুখে কথা তো বলছে। সে রাতে তাদের মধ্যে প্রায় আধ ঘন্টার মতো সময় কথা হয়। স্বাভাবিক কিছু কথাই হয়। প্রণয় বিয়ের প্রসঙ্গ তোলে না, তাই সূচনাও কিছু বলে না। দিন 2 পরে হোস্টেল কর্তৃপক্ষের থেকে কল আসে। ওনারা জানান একটা সিট খালি করে দেয়া হয়েছে। ওই রুমে যে ছিল তাকে অন্য রুমে দিয়ে দেয়া হয়েছে। সূচনা চিন্তা যেন আর একটু কমে। অবশ্য তার একটু খারাপও লাগে, তার জন্য অন্য একজনের জায়গা বদল করতে হয়েছে ভেবে। ক্লাস যেহেতু সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে, তাই এহতেশাম সাহেব বললেন, যা যা লাগবে গোছাতে থাকো, 2 দিন আগেই চলে যাব। ওখানে যে আগে ভাগেই সব গুছিয়ে নিব। সূচনা আর ইরা তাই করলো। পরের দিন থেকেই টুকটাক করে সবকিছু গোছাতে লাগলো। সেদিন আর প্রণয়ের সাথে যোগাযোগ হয়নি মেয়েটার। ফোন করে হোস্টেলে সিট পাওয়ার কথা বলবে করেও সময় করে উঠতে পারেনি কাজের ব্যস্ততায়। অতঃপর ক্লান্ত শরীরটা রাতে ঘরে যেয়ে বিছানায় এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চোখে ধরা দিল। ফোন আর করা হলো না। মাঝরাতে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেল। জিনিসপত্র নাড়াচাড়া করে শব্দও কানে আসলো। মেয়েটা ভয় পেয়ে যায়। ভীত শঙ্কিত মনে লাফ দিয়ে ওঠে। চোখের সামনে প্রণয়কে দেখতে পেয়ে যেন আরো চমকায়। জেগে জেগে স্বপ্ন কেন দেখছে সে? প্রণয় ঢাকাতে, তাহলে এখানে কিভাবে আসবে? সূচনাকে এমন করে উঠতে দেখে প্রণয় পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। হাঁ করে তাকিয়ে আছে তার মুখের দিকে। প্রণয় যে বিছানার একপাশে বসে। সূচনা নিজের চোখে তখনও অবিশ্বাস করে। অবাক হয়ে বলে, আমি সত্যিই দেখেছি। প্রণয় ভ্রুজোড়া কুঁচকে বলে, সন্দেহ আছে? কথাও বলেছেন। আরও বিস্ময় নিয়ে বলে সূচনা। প্রণয় বিরক্তি নিয়ে বলে, কথা বলবো না কেন, আমি কি বোবা? সূচনা তবুও হাঁ করে তাকিয়ে রইল। প্রণয় নিজের ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, নাও ছুঁয়ে দেখো, বিশ্বাস না হলে। সূচনা সত্যি সত্যি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল। শুধু ছুঁয়েই দেখল না, রীতিমতো চিমটি কেটে বসলো। প্রণয় চোখ মুখ কুঁচকে বলল, ছুঁয়ে দেখতে বলেছিলাম, মাংস তুলে আনতে বলিনি। সূচনা এবার বিশ্বাস হয়। ভেবাচাকা খেয়ে যায় নিজের কাজে। মেকি হেসে বলে, আমি তো পরীক্ষা করছিলাম সত্যি আপনি নাকি কোনো জিন টিন।
সূচনার কথার পৃষ্ঠে প্রণয় গম্ভীর কণ্ঠে বলে, আমাকে জিনের মতো দেখা যায়? আশ্চর্য, জিন কি তার আসল রূপে আসবে? আসবে তো কারো না কারোর রূপে। শিক্ষিত মেয়ে, অথচ কী সব বলছো? তো কি হয়েছে? শিক্ষিত দেখে কি জিন নেই আমার জন্য? স্বচক্ষে কখনো দেখেছো? না। প্রণয় বিছানা থেকে উঠে আলমারির কাছে যেতে যেতে বলে, কি বলো? আমি কত দেখেছি। কাল চলো পদ্মবিলে, ওইখানেই তো জিনের অভাব নেই। তোমায় নিয়ে দেখে আসবো। খেয়ে কাজ নেই আমার। ঠিক আছে, এবার বলো, জিন গবেষণা শেষ হয়েছে? হয়েছে। যাক। এত রাতে আপনি কোথা থেকে আসলেন? নিজের ভয় ভীতি সব কমিয়ে সূচনা প্রশ্ন করল। প্রণয় টি শার্ট ট্রাউজার ঠিক করতে করতে জবাব দিল, ঢাকা থেকে আসছি। কিন্তু এত রাতে কেন? একটা মাত্র বউকে চমকে দিতে। কথাটুকু বলেই প্রণয় বাথরুমে ঢুকে পড়ে। পিছনে সূচনা বিস্ময় নিয়ে বসে থাকে এই ভেবে যে তাকে চমকে দিতে এত রাতে এখানে এসেছে। হাত মুখ ধুয়ে এসে সূচনাকে রুমে পায় না প্রণয়। মুখ মুছতে মুছতে সে ঘর থেকে বের হয়। পানি পান করার উদ্দেশ্যে খাবার ঘরে যায় সে। সেখানে গেলেই দেখা মেলে সূচনার। সূচনা মেঝেতে মাদুর পেতে খাবার নিয়ে বসে আছে। প্রণয় ভ্রুজোড়া কুঁচকে বলে, এত আয়োজন করার জন্য? সূচনা সহজ গলায় জবাব দিল, আপনার জন্যই হবে, আর কার জন্য হবে? প্রণয় ভ্রুজোড়া কুঞ্চিত করলো, জিজ্ঞেস করলো, আমার প্রতি এত যত্নশীল কবে হলেন? সূচনা এবারও স্বাভাবিক স্বরেই জবাব দিল, যেই মুহূর্ত থেকে আপনি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছেন। আমি কবে থেকে ভাবতে শুরু করলাম তোমাকে নিয়ে? সূচনা জবাব দেওয়ার জন্য মুখ খুলতে নিলেও চুপ হয়ে গেল। প্রণয়ের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। প্লেটে ভাত বাড়তে থাকে। তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি আসুন, না হয় ঠান্ডা হয়ে যাবে। প্রণয় এগিয়ে যায়, আসন পেতে বসে মাদুরে, তারপর জিজ্ঞেস করে, ইরা শুয়ে পড়েছে? সূচনা ভাত সমেত প্লেট এগিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, হ্যাঁ, শুয়ে পড়েছে। ডাল আর তরকারি গরম করে দিয়েছি। তরকারি কম আছে, তাই ডিম ভাজি করে দিয়েছি। চলবে? দৌড়াবে, এমনিতেই ক্ষুধা পেয়েছে। এখন যতটুকু পাবো ততটুকুই চলবে। আপনি যে আসবেন এরা জানতো? না, ও জানতো না। আমি পৌঁছে ওকে ফোন করেছিলাম সদর দরজা খুলে দেওয়ার জন্য। জানিয়ে আসলে কি হতো? যেই চমকটা পেয়েছো তা পেতে না। সূচনার দিকে তাকিয়ে বলে প্রণয়। সূচনা মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকায়, আর কিছু বলে না। মনে মনে অবশ্য এটাই ভাবে, যদি তাকে জানিয়ে আসতো তাহলে মধ্যরাতে এভাবে চমকটা সে পেত না। অভাবনীয় ব্যাপার হুটহাট ঘটে গেলেই মজা পাওয়া যায়, স্বাভাবিক নিয়মে ঘটলে সেই মজা পাওয়া যায় না। খাওয়ার সময় আর দুজনের মধ্যে তেমন কথা হলো না। প্রণয়ের খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে দুজন একসাথেই ঘরে আসতে নিয়েছিল। এর মধ্যেই হুট করে সূচনার কিছু মনে হলো। পিছনে ফিরে প্রণয়কে জিজ্ঞেস করলো, চা খাবেন? প্রণয় ফোনে কিছু একটা করতে করতে আসছিল সূচনার পিছন পেছনই। তার প্রশ্ন শুনে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, খাওয়া যায়। আপনি যান, আমি নিয়ে আসি। প্রণয় ঘরে যায়নি, পুরো সময় রান্নাঘরেই বসে থাকে। অবশ্য রান্নাঘরে বসে থাকলেও তার সম্পূর্ণ মনোযোগ ফোনের মধ্যেই থাকে। সূচনা চা বানিয়ে দুটা কাপের মধ্যে নেয়, একটা নিজের জন্য নিয়ে প্রণয়ের দিকে বাড়িয়ে দেয়, আরেকটা প্রণয় হাতে নিয়ে চায়ের চুমুক বসায়। কিছু বলে না। সূচনা কোনো মন্তব্যের আশা করছিল, কিন্তু ছেলেটা চা নিয়ে কোনো মন্তব্য করে না। সন্ধিহান গলায় জিজ্ঞেস করে, দস্যি রানীর রাগ কি কমেছে? সূচনা প্রথমে একটু অবাক হয়, সমাধানে অন্যরকম লাগে তার কাছে। ইতস্তত করে বলে, হ্যাঁ, হয়তো। মানে
কমেনি? সূচনা কিছু বলে না। প্রণয় মেঝে থেকে উঠতে উঠতে বলে। চলো। সূচনা অবাক হয়ে জিজ্ঞেস করে। কোথায় যাব? তোমাকে বেছে দিব। প্রণয় মুখ বাঁকিয়ে এই কথা বলতেই সূচনাও হেয় স্বরে বলে। দিন, সমস্যা নেই, কিন্তু আমায় বাঁচাতে গেলে আপনার বিশেষ কোনো লাভ হবে না। হবে না কেন? মানুষ কি টাকা দিয়ে আরেকজনের ব্যবহৃত জিনিস কিনবে নাকি? অবশ্যই কিনতে চাইবে না। তুমি ব্যবহৃত। কবে কিভাবে ব্যবহার করলাম? সূচনার সাদা মনে বলা কথার পৃষ্ঠে ডান ভ্রু উঁচু করে প্রশ্ন দুইটা করে প্রণয়। সূচনা প্রথমে বুঝতে পারে না, তাই প্রণয়কে বোঝানোর জন্য বলে। আরে, আমি তো বিবাহিত এখন তো। তো ছুঁয়ে তো দেখিনি এখনো, সুতরাং ভালো লাভ হবে আমার। চলো। সূচনা চুপসে যায়। তার ভারী লজ্জা লাগে। মনে মনে খানিক বকতে ইচ্ছে করে, ছেলেটা এমন করলো কেন। প্রণয়ের কথা মতো তার সাথে আসে সূচনা। প্রণয় বাড়ির সদর দরজা খুলে সিঁড়ির মধ্যে এসে বসে। সূচনা বসে না, প্রথমে দাঁড়িয়ে থাকে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রণয় ফের ভ্রুজোড়া কুঁচকে তাকায়। জিজ্ঞেস করে। তাকিয়ে আছো কেন? বসো। সূচনা প্রণয়ের পাশেই বসে। জিজ্ঞেস করে। তোমার পছন্দের রং কি? সবুজ। পছন্দের ফুল কি? কাঠগোলাপ। পছন্দের খাবার? তেমন করে পছন্দ নেই কোনো। আচ্ছা। প্রণয় আরও কিছু প্রশ্ন করত, কিন্তু করল না। একদিনে সব জানার কি দরকার, হারিয়ে তো যাচ্ছে না। প্রশ্ন উত্তর পর্ব শেষ করে সেখানেই ঝগড়া ছাড়াও তাদের মধ্যে স্বাভাবিক কিছু কথোপকথন হয়। সবশেষে দুজনেই অনুধাবন করে তাদের দুজনেরই আসলে সময় দরকার নিজেদের জানতে বুঝতে। রাতে ঘুমানোর সময়ও প্রথম দিনের মতো ঝগড়া হয় না। খুব স্বাভাবিকভাবে প্রণয় মাঝে একটা কোল বালিশ রেখে শুয়ে পড়ে। সূচনা প্রথমে উসখুস করছিল, তা দেখে প্রণয় মৃদু স্বরে বলে। দোষী রানী, এখন আবার উসখুস করছো? ঘুমাও, খেয়ে ফেলবা না তোমাকে। সূচনা চোখ মুখ কুঁচকে প্রণয়ের দিকে দৃষ্টিপাত করে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে এক পাশে যেয়ে শুয়ে পড়ে। মাঝে কোলবালিশ থাকা সত্ত্বেও সে একেবারে খাটের শেষ প্রান্তে যেয়ে শুয়ে আছে। প্রণয় সাবধানী কণ্ঠে বলে। আর একটু এদিকে এসো, না হয় পড়ে যাবে। সূচনা শোনে না। কাছে আসার পরিবর্তে আরও দূরে সরতে গেলে খাট থেকে পড়ে যেতে নাই। প্রণয় তড়িঘড়ি করে তার বাম বাহু চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। সূচনার চোখ জোড়ায় স্থির হয় প্রণয়ের চোখ জোড়ায়। আকস্মিক ঘটনায় সূচনা হতভম্ব হয়। পড়ে গেলে মাথা ফাটত নিশ্চিত। প্রণয় ধমকের স্বরে বলে। মেয়ে মানুষ বোঝে বেশি। সূচনা চোখ জোড়া নামিয়ে নেয়, মুখ চুপসে যায়। প্রণয় তাকে ছেড়ে দিয়ে নিজের অবস্থানে ফেরে। তারপর আরও 2 দিন কেটে যায়। সূচনা ও ইরা আগামীকাল ঢাকা চলে যাবে। প্রণয় নিয়ে যাবে দুজনকে। সূচনার মন খারাপ ভীষণ। এর আগে মাকে ছেড়ে কোনোদিনও এত দূরে যাওয়া হয়নি। গতকালকে দিশা বেগমের সাথে দেখা করতে গিয়েছিল সে। মেয়ে মন খারাপ করে থাকলেও দিশা বেগম যথেষ্ট শক্ত ছিলেন। হাসি মুখে কিছু উপদেশ দিয়ে বিদায় দিয়েছেন। সূচনাও নিজেকে সামলে নিচ্ছে। সূচনা যে হোস্টেলে থাকবে তাতে প্রণয়ের আপত্তি না থাকলেও সূচনার চিন্তা অন্য জায়গায়। অবশ্যই এই চিন্তা সূচনার মাথায় নিজ থেকেই আসেনি, দিশা বেগমই বলেছেন। গতকাল সূচনা বাসায় যাওয়ার পর দিশা বেগম উৎকণ্ঠা নিয়ে বলেছিলেন। শোন মা, বিয়ে হয়েছে মাত্র কয়েকটা দিন, এর মধ্যে তুই থাকবি হোস্টেলে, জামাই থাকবে তার বাড়িতে। মানে তোদের বিয়েটা হলো যেই পরিস্থিতিতেই, তার মধ্যে বিয়ের পরপরই দুজন আলাদা থাকবি। সূচনা তখন পাত্তা না দিলেও পরবর্তীতে সেও বিষয়টা নিয়ে ভাবতে না চাইলেও বারবার মাথায় এসেই পড়ে। প্রথমত তাদের দুজনেরই আগে নিজেদের জানতে হবে, বুঝতে হবে, আর তার জন্য একসাথে থাকাটা জরুরি না। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে সূচনা আর ইরাকে নিয়ে প্রণয় রওনা হয় ঢাকার উদ্দেশ্যে।
ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায়। দুইজনকে হোস্টেলে রেখে প্রণয় নিজের বাসায় যায়। একটা ফ্ল্যাটের মধ্যে 4 জন মিলে থাকে তারা। সূচনা ও ইরা হোস্টেলে ফিরেই একে একে গোসল করে নেয়। বাসায় ফিরে ফ্রেশ হয়ে প্রণয় আবার যায় হোস্টেলে। দুপুরে খাওয়া হয়নি কারোরই। দুজনকে নিয়ে আবার বাইরে বের হয় সে। ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়। ইরা রিক্সা থেকে নেমে আগেই ভিতরে ঢুকে পড়ে। সূচনা রিক্সা থেকে নামতে নামতে প্রণয় বাইক থেকে নেমে তার সামনে এসে দাঁড়ায়। রিক্সা ভাড়া চুকিয়ে দেয়। সূচনা ততক্ষণেই রিক্সা থেকে নেমে প্রণয়ের সামনে দাঁড়িয়েছে। প্রণয় ফোন সমেত হাতটা তার দিকে বাড়িয়ে দেয়। সূচনা প্রথমে খেয়াল করে না, দেখে প্রণয় বলে, তোমার ফোন নিয়ে যাব সাথে। সূচনার খেয়াল হয়। মনে পড়ে খাওয়ার সময় তার ফোনটা প্রণয়কে দিয়েছিল রাখতে। সূচনা হাত বাড়িয়ে ফোন নিতে গেলে প্রণয় হাত ধরে ফেলে। মিষ্টি কমল সুরে বলে, নিজের খেয়াল রেখো, কিছু লাগলে আমাকে জানাবে আগে। এরাকেও দেখে রেখো, সমবয়সী। পরে তার আগে তুমি তার ভাবি, সেই দিকে লক্ষ্য রেখো। হাম্মাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি। সূচনায় এক ধ্যানে শুনে যায়। ঘোর গ্রস্তের ন্যায় মাথা নাড়িয়ে হু বলে। প্রণয় হাত ছেড়ে দিয়ে বলে, আসি তাহলে। সূচনা আগের ন্যায় ঘাড় নাড়ায়। প্রণয় বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। সূচনা তাকিয়ে থাকে যতক্ষণ অবধি দেখা যায়। তার হুট করে কেমন যেন নিজেকে ফাঁকা ফাঁকা লাগে। বুক ভার হয়ে আসে, কিন্তু কেন? সূচনাদের সাথে আরেকটা মেয়ে থাকে। মেয়েটার নাম সিনথিয়া। সিনথিয়ার বাবা মা ঢাকাতেই থাকেন, কিন্তু কিছু সঙ্গত কারণে সে নিজের বাড়ি ছেড়ে হোস্টেলে উঠেছে। প্রথম কথোপকথনের পর সূচনার কাছে মেয়েটাকে তেমন ভালো লাগলো না। আড়ালে ইরাকেও বলল মনের কথা। অতঃপর বুঝতে পারল দুইজনের মত আসলে একই। পরের দিন সকাল থেকে দুইজন মিলে নিজেদের জিনিসপত্র আস্তে আস্তে বের করে যেখানে যা রাখার গুছিয়ে রাখে। তাদের ক্লাস শুরু হতে এখনো 2 দিন বাকি। হোস্টেলের পরিবেশ, খাবার, মানুষজন সবকিছুই অন্যরকম। মানিয়ে নিতে যে একটু কষ্ট হবে বুঝতে বাকি রইল না কারোরই। দুজনেই একটু পরপর একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। কোথায় আসলো? সেদিন বিকেলে বাসায় যাওয়ার পূর্বে প্রণয় আসলো তাদের সাথে দেখা করতে। দুজনকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হলো কিছু প্রয়োজনীয় জিনিস কিনবে কিনা। সন্ধ্যার দিকে আবার আগের দিনের মতোই দুজনকে নামিয়ে দিয়ে গেল। গতদিনের মতো আজকেও ইরা আগে আগে ভিতরে চলে গেল। বাকি রইল সূচনা। প্রণয় রিক্সা ভাড়া চুকিয়ে দিয়ে সূচনার উদ্দেশ্যে বলল, ক্লাস শুরু হতে আরও 1 দিন বাকি। এখনই এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। এখন ঠিকঠাক মতো খাও, ঘুমাও, বিশ্রাম নাও। ইরাকেও তাই করতে বলো। আর কিছু প্রয়োজন হলে তো আমি আছি। ধরণীতে তখন সন্ধ্যা নেমেছে। হোস্টেলের মেইন গেটের বাতিটা আজ জ্বালানো হয়নি বিদায় কেমন অন্ধকারে ঢেকে আছে। অন্ধকারের গাম্ভীর্যের ভাব হাতড়ে সূচনা চেষ্টা করলো প্রণয়কে স্পষ্টভাবে দেখতে। লাভ তেমন হলো না। তার মধ্যেই ছেলেটা হেলমেট পরিহিত। সূচনা মুখ ভার করে সম্মতিসূচক মাথা নাড়ায় আর ছোট্ট করে বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন। প্রণয় স্মিত হাসে। সে হাসি অবশ্য সূচনা দেখতে পায় না। সূচনার থেকে বিদায় নিয়ে প্রণয় বাইকে উঠে বসে, হাত নাড়িয়ে বলে, যাও। বলার সাথে সাথেই সূচনা ঘুরে যাওয়ার জন্য অগ্রসর হয়। এরপর দেখতে দেখতে সপ্তাহখানেক কেটে যায়। সূচনাদের ক্লাস শুরু হয়েছে 6 দিন ধরে। আজ শুক্রবার, আগামী দিন শনিবার বন্ধ দিয়ে রবিবার ভার্সিটির নবীনবরণ। প্রথমে সূচনা যেতে চাচ্ছিল না, না যাওয়ার বাহানা খুঁজছিল। কিন্তু ইরা মেয়েটা এক প্রকার জেদ ধরেছে। একা একা কেন যাবে? এমনিতেই তো ভার্সিটির কাউকে তেমনভাবে এখনও চেনে না, তার মধ্যে সূচনাও যদি না যায়। বাধ্য হয়ে সূচনা রাজি হয়েছে।
শুক্রবার হওয়ায় ঘুম থেকে একটু দেরিতেই উঠেছে দুইজন। হাত মুখ ধুয়ে নাস্তা করে সূচনা কিছুক্ষণ বই নিয়ে অযথায় নাড়াচাড়া করে। পাশের বেডে বসে নবীন বরণে কি পড়বে, কখন যাবে নিয়ে বকবক করছে ইরা। সূচনার সেদিকে খেয়াল নেই তেমন। ইরা যখন অন্যমনস্ক সূচনাকে লক্ষ্য করে তখন নিজের কথা বন্ধ করে দেয়। ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে, ভাবি তোমার কি মন খারাপ? প্রথমবারে সূচনা শোনে না। ইরা ফের জিজ্ঞেস করে। প্রথমবারের তুলনায় এবার একটু উচ্চস্বরে জিজ্ঞেস করতেই সূচনা হকচকিয়ে তার দিকে তাকায়। প্রশ্নের পরিবর্তে পাল্টা প্রশ্ন করে, নবীন বরণে কি পড়ে যাবে ঠিক করেছো? ইরা আর সেই প্রসঙ্গ উঠায় না। কয়েক মুহূর্ত সূচনার মুখের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলে, শাড়ি পরবো বলে ঠিক করেছি। সূচনাও প্রত্যুত্তরে স্মিত হাসে, সম্মতি দিয়ে বলে, ঠিক আছে তাহলে। দুপুরে খাওয়ার পর সূচনা ভাত ঘুম দেওয়ার উদ্দেশ্যে বিছানায় পিঠ ঠেকাতে নিলেই পাশের বিছানা হতেই ইরা এক লাফে তার কাছে আসে। হড়বড়িয়ে বলে, তুমি এখনো ঘুমোচ্ছ কেন? বিকেলে বের হতে হবে। সূচনা ইরার এমন লাফিয়ে তার কাছে আসার দারুণ তাজ্জব বনে তাকিয়েছিল। বিকেলে বের হওয়ার কথা শুনে বিস্ময় ভাব কাটিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবে? যখন যাবে তখন দেখো। এখন যাও, তৈরি হও, শাড়ি পরবে। সূচনা কয়েক মুহূর্ত বোকা বোকা চোখে তাকিয়ে থাকে। মেয়েটা পাগল হলো। বিকেলে তৈরি হয়ে ইরা হোস্টেল থেকে বের হয়। নিচে নামতেই দেখা যায় বাইক নিয়ে প্রণয় দাঁড়িয়ে আছে। ইরা সূচনাকে নিয়ে এগিয়ে যায় প্রণয়ের দিকে। সূচনা প্রণয়ের পাশে দাঁড় করিয়ে দিয়ে বলে, আমি যাই তাহলে, সময় মতো পৌঁছে দিয়েছেও। প্রণয় মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই ইরা সেই স্থান ত্যাগ করে। সূচনা এই অবধি কিছু না বুঝলেও এখন সবই বুঝতে পারে। দুই ভাই বোনের তাহলে এই পরিকল্পনা ছিল। এই জন্যই ইরাকে বারবার জিজ্ঞাসা করার পরেও মেয়েটা মুখ খোলেনি। পাজি মেয়ে একটা। সারা বিকেল এখানেই কাটানোর ইচ্ছে আছে বুঝি? প্রণয়ের গম্ভীর কণ্ঠে করা উক্তিতে সূচনার ভাবনার সুতোই টান পড়ে। প্রণয় বাইকে উঠে পড়েছে আগেই। সূচনা ইতস্তত করতে করতে এক হাত প্রণয়ের কাঁধে রেখে বাইকে উঠে বসে, কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। প্রণয় বাইক চালু করে দিয়ে বলে, এখানকার রাস্তা কিন্তু বেশ একটা ভালো না। কখন কোথায় ভাঙা রাস্তা পড়ে। ব্রেক করলাম আর পেছনে তাকিয়ে দেখলাম তুমি নেই। এর দায়ভার কিন্তু আমার না। সূচনা বেশ বুঝতে পারে কাঁধ থেকে হাত সরিয়ে ফেলেছে দেখেই যে প্রণয় তাকে এই কথাগুলো বলেছে। সেই পুনরায় নিজের ডান হাতটা প্রণয়ের কাঁধে রাখে। তারপর যে দুজন রওনা হয় গন্তব্যে। প্রায় 20 মিনিটের পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছালো। কোলাহলপূর্ণ শহর, অথচ এখানটায় তেমন কোলাহল নেই। খোলা আকাশ, এক পাশ দিয়ে প্রবাহিত নদী, দুই পাশে ভর্তি বড় বড় গাছ। বসার জন্য 2-4টা কাঠের বেঞ্চও আছে। আশেপাশে আরও মানুষ দেখা যাচ্ছে, বেশিরভাগই জুটি অর্থাৎ স্বামী স্ত্রী হবে এমন। সূচনার জায়গাটা ভীষণ পছন্দ হলো। নিজের গ্রাম থেকে আসার পর এমন কোলাহল মুক্ত পরিবেশে মুক্তভাবে শ্বাস নেওয়া হয়নি, খোলা আকাশ দেখা হয়নি। তার ভীষণ ভালো লাগলো। মন খারাপ, মনের অশান্তি, দুশ্চিন্তা নিমিষেই উদাও হয়ে গেছে যেন। সূচনা উচ্ছ্বসিত নয়নে তাকিয়ে চারপাশে সৌন্দর্য উপভোগ করছিল। হুট করে তার চোখ গেল একটা গাছের মধ্যে। এটা কাঠগোলাপ গাছ না, তাদের বাড়ির ওখানে ও তো আছে। কত ফুল কুড়িয়ে আনতো, তার পছন্দের ফুলের মধ্যে একটা এটা। গাছের নিচে ফুল পড়ে থাকতে দেখে তার এখনও ইচ্ছে করলো একটা দৌড় দিয়ে যে সব ফুল কুড়িয়ে নিয়ে আসতে, কিন্তু ইচ্ছেটাকে ইচ্ছে পর্যন্তই সীমাবদ্ধ রাখলো। সেখানে প্রায় ঘন্টা খানিকের মতো থেকে প্রণয় তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। খাওয়া দাওয়া শেষে ইরার জন্য কিছু খাবার নিয়ে আসে। প্রণয় সময় মতোই সূচনাকে হোস্টেলে পৌঁছে দেয়। বাইক থেকে নামিয়ে দিয়ে প্রণয় তাকে যেতে বললেও সূচনা যায় না। তার হাবভাব দেখে প্রণয় বুঝতে পারে মেয়েটা হয়তো কিছু বলতে চায়। প্রণয় তাই সহজ গলায় বলে, কি বলবে নির্দ্বিধায় বলে ফেলো।
সূচনা একটু অবাক হয়। নির্দ্বিধায় বলতে বললেও দ্বিধা কাটিয়ে উঠতে পারে না। ইতস্তত করে বলে, আমাকে 2টা টিউশনি জোগাড় করে দিতে পারবেন? গ্রামে তো অনেক ছিল, আমি টিউশনির টাকা দিয়ে নিজের অর্ধেক খরচ চালাতাম। এখন ভার্সিটির শেষেও আমার হাতে সময় থাকে, খালি বসে না থেকে যদি টিউশনি করি তো। ভেতরে যাও। সূচনা নিজের কথা পুরো শেষ করার আগেই তাকে থামিয়ে দিয়ে প্রণয় এই কথা বলে। সূচনা ফের কিছু বলতে নিলে প্রণয় আবারও একই কথা বলে। ভেতরে যাও, পরে কথা হবে। এবার খানিক জোরেই বলে প্রণয়। সূচনা আর কিছু বলতে না পেরে চলে আসে সেখান থেকে। প্রণয় আর দেরি না করে সেখান থেকে চলে যায়। সূচনার মনক্ষুণ্ণ হয়, পুরো কথা শুনল না, কিছু বললও না। বিকেলের ভালো মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। রুমে ফিরে এসে খাবারের ব্যাগটা ইরার হাতে ধরিয়ে দেয়। রেগে মেগে হাত থেকে একের পর এক চুড়িগুলো খুলতে থাকে। তার খোপা করা চুলগুলো তার মধ্যে খুলে পিঠে ছড়িয়ে পড়ে। তখনই খেয়াল করে মেঝেতে একটা শুভ্র রঙা ফুল। সূচনা ভ্রুজোড়া কুঞ্চিত করে মেঝে থেকে ফুলটা হাতে নেয়। চিনতে তেমন অসুবিধা হয় না যে এটা কাঠগোলাপ। তার ভ্রুদয়ের মাঝে ভাঁজ পড়ে। এই ফুল কোথা থেকে আসলো? তার খোপায় কি করে? উত্তর খুঁজতে গেলে মনে হয় প্রণয় দিয়েছে। তাহলে কিভাবে বুঝতে পারলো তার মনের কথা? ছেলেটা কি মানুষের মন পড়তে জানে? আশ্চর্য। শুক্রবারের বিকেলের সময়টা সূচনার ভালো কাটলেও শেষে ওই একটা কথাতেই সব মন খারাপেরা মনে হানা দিয়েছিল। প্রণয় প্রশ্নের উত্তর না দিয়ে দ্বিধাদ্বন্দ্বে ফেলে রাখলো মেয়েটাকে। ইরার সাথে কথা বলে দেখবে কিনা ভাবতে ভাবতেও একদিন কেটে গেল। আজ রবিবার, ভার্সিটিতে নবীনবরণ। সকালে তাড়াতাড়ি করে উঠে সব কাজ টাজ শেষে তৈরি হয়ে দুজন বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। ইরাকে বসা থেকে ভার্সিটি আসা অবধি অনেকগুলো ছবি তুলে দিয়েছে সূচনা। অথচ ইরা এতবার বলেও সূচনাকে রাজি করাতে পারেনি তার নিজের ছবি তোলার জন্য। ইরার মনে একবারের জন্য এই খেয়াল এসেই পড়ে, মেয়েটা কি নিরামিষ? আজকালের মেয়েরা এমন নিরামিষ হয় হয় বোধ হয়, না হলে এই মেয়ে কিভাবে আছে? ভার্সিটিতে এক সপ্তাহে তেমন ভালো কোনো বন্ধু না হলেও মোটামুটি কয়েকজনের সাথে পরিচয় হয়েছে। তাদের মধ্যেই একজন অরিন। মেয়েটা দুজনকেই দেখেই এগিয়ে আসলো। কোশলাদি করে হাসি মুখেই বলল, তোমাদের দুজনকে সুন্দর লাগছে। তোমার শাড়ির সাথে সাজের কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে। শেষ বাক্যটি সূচনার উদ্দেশ্য করে বলে মেয়েটা। তার কথা শুনে সূচনা নিজেকে ভালো করে একটু দেখে। তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে? সূচনা মেয়েটার এহেন প্রশ্নে নিজের উপর থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায়। মৃদু স্বরে বলে, না আপু, আসলে আমার সাথে চলো, ভার্সিটিতে নতুন তো তোমরা। আসো, কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিই। অরিন মেয়েটা এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। তার সাথে পরিচয় হয়েছিল প্রথম দিনেই। ইরার কোনো একটা কাগজ নিয়ে ঝামেলা হয়েছিল, সেই বিষয়ে অরিন সাহায্য করেছিল। সেই থেকেই পরিচয়। অরিন সূচনাও ইরাকে নিয়ে যেয়ে তার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। পুরো ক্যাম্পাসই আজকে নানান রঙে সজ্জিত। সবাই যে যার মতো ব্যস্ত। এতক্ষণ এদের মধ্যে নিজেদের ভিন্ন গ্রহের প্রাণী মনে হলেও এখন এমন মনে হচ্ছে না। ওরা 8 জন একসাথে বসে আছে ক্যাম্পাসে। সবাই মিশুক, মন খুলে কথা বলছে, হাসছে। ওইদিকে স্টেজে একজনের পর একজন বক্তব্য রাখছেন। সূচনা প্রথম কয়েক মিনিট চুপচাপ থাকলেও আস্তে আস্তে সহজ হলো, কথা বলা শুরু করলো। এদিকে ইরা লুকিয়ে সূচনা ছবি তুলে প্রণয়কে হোয়াটসঅ্যাপে পাঠালো। বয়সে ভাই বড় হলেও সম্পর্কটা তাদের বিড়ালই দূরের। যে যখন পারবে একজন আরেকজনকে জ্বালাবে। ভার্সিটিতে সময়টা ভালো কাটলেও বিপত্তি বাদে। দুপুরের পর যখন আকস্মিক বৃষ্টি শুরু হয়, কোনোরূপ খবর না দিয়েই বৃষ্টি শুরু হয়েছে। সেই থেকে ঝুম বৃষ্টি, থামার নাম নেই। ভার্সিটির প্রোগ্রামও এই বৃষ্টির কারণে ঠিকঠাকভাবে হলো না। এদিকে বাসায় যাওয়ার সুযোগটাও যেন হচ্ছে না। এই ঝুম বৃষ্টির মধ্যে কিভাবে যাবে? রিক্সা বা অন্য কোনো যান পাওয়াও মুশকিল। অরিনরাও বসে আছে।
তাদের মধ্যে অবশ্য বাড়ি ফেরা নিয়ে চিন্তা দেখা যাচ্ছে না। ইরা টুকটাক কথা বলছে, সূচনার কথা বলতে ইচ্ছে করছে না। মেজাজ খারাপ লাগছে। বৃষ্টির ছাট শরীর ছুঁয়ে যাচ্ছে বারংবার। বাতাসে তেমন বেগ না হলেও নীলাম্বর ঘন কালো মেঘে আচ্ছন্ন, যা দরুন সন্ধ্যা না নামতেই সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে। কংক্রিটের পিলারে ঠেস দিয়ে বসে চিন্তিত মেয়েটা। তপ্ত শ্বাস ফেলে সে তাকিয়ে রইল সামনের দিকে দৃষ্টি রেখে। ভাবতে বসলো, আজকে এই অবধি প্রণয়ের সাথে কথা হয়নি তার। প্রণয় জানে তারা ভার্সিটিতে এসেছে, কিন্তু এভাবে আটকে গেছে তা কি ধারণা করতে পারবে? নিতে আসবে তাদের? এমন অদ্ভুত ভাবনারা এসে মস্তিষ্কে হানা দিতেই সূচনা নিজেকে খানিক বকলো। অদ্ভুত ভাবনা ইদানিং বেশি আসছে মনে। বৃষ্টি কমবে সে অপেক্ষা করতে করতে আরও 2 ঘন্টা পার হলো। অধৈর্য হয়ে ইরাকে বলেই ফেলল সূচনা, চলো বাইরে যেয়ে দেখি রিক্সা বা অন্য কিছু পাই কি না। ইরার ঘোর আপত্তি, বিস্ময় নিয়ে বলে, কি বলছো ভাবি? এই বৃষ্টির মধ্যে তোমার মনে হয় কিছু পাওয়া যাবে? তার উপর আমরা দুজনে মেয়ে, এত বৃষ্টির মধ্যে মানুষজনও নেই রাস্তায়, ভাইয়া রাগারাগি করবে। ইরার বলার পর সূচনারও যেন হুঁশ হলো। নিজের মাথায় নিজেই গাঁটটা মারল। কি বোকার মতো কথা বলছে। অফিস টাইম শেষ। বৃষ্টির জন্য অফিস থেকে বের হতে পারছিল না বিধায় অফিসেই বসেছিল প্রণয়। এর মধ্যেই ইরার ফোন পেয়ে বৃষ্টির মধ্যেই সে বাইক নিয়ে ছোটে। সূচনার অদ্ভুত ভাবনাকে সত্যি করে দিয়ে কাক ভেজা হয়ে ভার্সিটিতে প্রবেশ করে প্রণয়। এসেই সূচনাকে প্রশ্নবিদ্ধ করে। তোমার কাছে ফোন নেই? সূচনা থতমত খেয়ে উত্তর দেয়, আছে তো। এতক্ষণ ধরে অপেক্ষা না করে ফোন দাওনি কেন? সূচনা জবাব দেয় না। প্রণয় ফের প্রশ্ন করে না। আর হুট করে একটা ছেলে এসে এভাবে সূচনাকে প্রশ্ন করছে দেখে অরিন সহ বাকিরাও প্রশ্নসূচক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। প্রণয় লক্ষ্য করলেও কিছু বলে না। অরিন সূচনার কানের কাছে ঝুঁকে মৃদু স্বরে জিজ্ঞেস করে, ছেলেটাকে তোমাকে এভাবে প্রশ্ন করছে কেন? অপরিচিত মেয়েটাকে সূচনার কানে এমন ফিসফিস করতে দেখে প্রণয় কান খাড়া করে শুনে অতঃপর নিজেই কণ্ঠখানিক উঁচু করে জবাব দেয়, প্রশ্ন করছি কারণ আমি তার পর আমার বউ হয়। উত্তর দেই প্রণয় ভার্সিটি থেকে বের হয়। একটা ব্যবস্থা যদি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জানই পাওয়া গেল না। পুনরায় ভার্সিটিতে ফিরে যায়। একসাথে দুজনকে নিয়ে বাইকে যাওয়া সম্ভব না। এমনিতেই বৃষ্টি, তার মধ্যে ঢাকা শহরের রাস্তা। একটু বেশি বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি হয়ে যায়। সূচনা ইতস্তত করতে করতেই বলে, হোস্টেল এখান থেকে 20 মিনিটের মতো দূরত্ব। এক কাজ করুন, ইরাকে দিয়ে আসুন আগে, তারপর আমাকে নিয়ে যেয়েন। প্রণয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর ইরাকে আদেশ করে। আয় তাড়াতাড়ি। ইরাকে হোস্টেলে রেখে এসে প্রণয় ফের যায় ভার্সিটিতে। সূচনা আগের জায়গাতেই বসেছিল। প্রণয়কে দেখা মাত্রই উঠে দাঁড়ায়। সামনে এগোতে নিলে প্রণয় হাত দিয়ে ইশারা করে আসতে নিষেধ করে, নিজেই এগিয়ে যায়। হোস্টেল থেকে ইরা ছাতা দিয়ে দিয়েছিল। প্রণয় ছাতাটা সূচনার হাতে দেয়। সূচনার আধভেজা নীল রঙা শাড়ির আঁচলটা দিয়ে নিজের মাথা মুছতে নিলে সূচনা আর চোখে তাকায় একবার, কিন্তু কিছু বলার সাহস পায় না। সূচনা মাথায় ছাতা মেলে দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে যায় বাইকের দিকে। বৃষ্টির বেগ আগের তুলনায় কমলেও এখনো কম না। ভিজে যাচ্ছে যে মেয়েটার কোনো হেলদোল নেই। প্রণয় লুকিং গ্লাসে এক পলক দেখে গম্ভীর স্বরে শুধালো, ভিজে যাচ্ছ, ছাতাটা নিতে বললাম, নিলেন না কেন? বাইকের ওপর বসে ছাতা কে নেয়? নিজেকে রক্ষা করতে অনেক কিছুই নতুন করতে হয়। এটা বৃষ্টি, কোনো জম না যে বেঁচে ফিরবো। হ্যাঁ, বজ্রপাত হলেই আলাদা কথা, ওটাতে আমার ভীষণ ভয়, কিন্তু এমনিতে বৃষ্টি তো একটা অন্যরকম অনুভূতি। বৃষ্টিতে ভেজার মধ্যে যে প্রশান্তি, উফ। অসুস্থ হলে টের পাবে। হলেই হবে। সূচনায় হেলে করে বলল। প্রণয় আর কথা বাড়ালো না।
হোস্টেলে পৌঁছালে সূচনা বাইক থেকে নেমে দাঁড়ালো। প্রণয় লুকিং গ্লাসে তাকিয়ে চুল ঝাড়ছিল নিজের। সূচনা মৃদু স্বরে জিজ্ঞেস করে, এখন চলে যাবেন? না, আজকে তোমার সাথে হোস্টেলেই থাকবো ভাবছি। সূচনা চোখ মুখ শক্ত করে বলল। হোস্টেলে থাকবেন মানে? প্রণয় লুকিং গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে সূচনার দিকে তাকালো। হিও স্বরে বলল, হ্যাঁ থাকবো তো। আপনি হোস্টেলে কেন থাকতে যাবেন? বাসায় যাবেন আপনার। জানোই যেহেতু, তাহলে জিজ্ঞেস করছো কেন? প্রণয় বিরক্তি নিয়ে বলল। সূচনা মৃদু স্বরে বলে, আমি জিজ্ঞেস করেছি এখনই যাবেন কিনা সেটা। তো কি করব এখানে থেকে? ঘাস কাটবেন ঘাস? মিনমিনিয়ে বলে সূচনা। প্রণয় এক ভ্রু উঁচু করে তার দিকে তাকালে সূচনা মেকি হেসে বলে, যান যান, বৃষ্টি বেড়ে যাবে আবার। হ্যাঁ যাবই তো, যে আবার এই শার্ট নিয়ে ধস্তাধস্তি করতে হবে। সূচনার কথার মানে বুঝতে না পেরে প্রশ্ন সূচক দৃষ্টি নিক্ষেপ করলে প্রণয় হাত দিয়ে নিজের কাঁধের দিকে সফেদ রঙা শার্টের অংশে লাল হওয়া জায়গাটুকু দেখিয়ে দেয়। মুখ বাঁকিয়ে বলে, শার্টের মধ্যে আলপনা করেছো? সূচনা কথার পৃষ্ঠে নাকমুখ কুঁচকে বলে, ওটা আলতা। যাই হোক, ভেতরে যাও। প্রণয় বলা মাত্রই সূচনা যাচ্ছি বলে যাওয়ার জন্য অগ্রসর হয়। পিছনে থাকা প্রণয় তাকিয়ে থাকে তার দিকে। পিছন থেকেই তার মনে হয় সূচনার পরনের নীল শাড়িটা যেন তাকে প্রস্ফুটিত অপরাজিতা ফুলে প্রত্যাবর্তন করতে আড়ম্বর। মসৃণ দু হাতে সমান তালে দুলে যাচ্ছে নীল চুড়ি, হাতে লেপটে আছে আলতার লালিমা। অবশ্য বৃষ্টির পানিতে ধুয়ে হালকা হয়ে গেছে খানিক। প্রণয় হেলমেট পরতে পরতে বিড়বিড় করে বলে, বেশি দিন দূরে রাখা যাবে না দেখছি। হোস্টেলে ফিরে ফ্রেশ হই দুইজন ঘুম দিল। জ্বর টর হলো না কারোরই। 3 দিন দিদায় ফেলে রেখে প্রণয় পরের দিন বিকেলে সূচনাকে কল করে টিউশনি করার ব্যাপারে কথা বলতে। ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় আরাম করে গড়াগড়ি খাচ্ছিল সূচনা। এর মধ্যে ফোনে চিৎকার চেঁচামেচিতে মেজাজ খারাপ হলো তার। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে না দেখেই রিসিভ করলো। কানে লাগিয়ে কর্কশ গলায় বলল, অসময়ে ফোন দিয়ে বিরক্ত করে কে? হ্যাঁ, আমি বিরক্ত করছি তোমায়? প্রশ্ন আর প্রশ্ন যে করেছে সে কণ্ঠের মালিককে ধরতে সূচনার বেগ পেতে হলো না। ইতিউতি করে বলল, না না, বললে যে। অন্য কাউকে ভেবেছিলাম। মিনমিনে গলায় বলে মেয়েটা প্রণয় এক প্রকার তেতে উঠে বলে, অন্য কেউ মানে? অন্য কেউ তোমার ফোন কল দিবে কেন? সূচনা এহেন কথাই ভেবাচাকা খেয়ে যায়। থেমে থেমে বলে, আরে আমি তো। প্রণয় কথা শেষ করতে দেয় না। মেয়েটাকে কিছু বলতে না দিয়েই নিজের মতো করে বলে যায়। সূচনা শেষে চুপ করানোর জন্য জোরে সোরে ধমক দিয়ে বসে যে প্রণয় তব্দ খেয়ে যায়। সেকেন্ড কয়েক চুপ করে থাকে, তারপর বিস্ময় নিয়ে বলে, তুমি আমাকে ধমক দিলে? সূচনা ইতিউতি করতে থাকে। প্রণয় ফের বলে, স্বামীর সম্মান করতে হয়, আর তুমি হুমকি ধামকি দাও। সূচনা দুঃখী দুঃখী গলায় বলে, দুঃখিত স্বামী, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, এই ভুল আর জীবনেও করব না। যদি আপনি নিজে নিজে এসব ভেবে না নিয়ে আপনার স্ত্রীকে কথা বলতে দেন। সূচনার ঠেস দিয়ে বলা কথা প্রণয়ের বেশ হজম হলো। সে প্রসঙ্গ আর ঘাটল না। গম্ভীর স্বরে বলল, বাজে কথা বন্ধ করো এবার, কাজের কথা শোনো। 2টো টিউশনই ঠিক করেছি, কালকে ভার্সিটি শেষ করে তৈরি হয়ে থেকো, আমি নিতে আসবো। রাখি। প্রণয়ের কথা শুনে সূচনা ফট করে শোয়া থেকে উঠে বসে। বিষ মায়াবিষ্ট হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছেন আপনি? কোনো জবাব আসলো না। সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রণয় সাথে সাথেই। সূচনা তবুও ফোনটা কানে লাগিয়ে রেখে থম মেরে বসে থাকে কিছু সময়। ভাবতে থাকে, এই ছেলে চমক দিতে এত পারদর্শী কেন? পিএইচডি করেছে এর উপর। অবাক
ভাব কাটিয়ে সূচনা পাশে শুয়ে থাকা ইরাকে ডেকে উঠায়। ইরাকে খবরটা দিলেই ইরাও খুশি হয়। সে কখনো নিজের হাত খরচ নিজে চালানোর জন্য কাজ টাজ করেনি, বাবাই দেয় যা দরকার হয়। আর এখন প্রণয়ও যখন যা দরকার হয় দেয়। সূচনার এই সিদ্ধান্ত তার পছন্দ হয়েছে। সূচনা গ্রামেও টিউশনি করত, সেখানে আরও বেশি করত। তা দিয়েই নিজের হাত খরচের পাশাপাশি নিজের মাকেও কিছু টাকা দিত। ইরার অবাক লাগে, তারই বয়সের মেয়ে সূচনা, অথচ মেয়েটা স্বাবলম্বী। পরের দিন ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে সূচনা প্রণয়কে কল করলো। প্রণয় জানালো ৮ ঘন্টার মধ্যেই চলে আসবে। অপেক্ষা করতে করতে প্রায় ৮ ঘন্টা পরই প্রণয় আসে। কল পেয়ে সূচনা দ্রুত বের হয় ইরাকে বলে। হোস্টেলের বাইরেই দাঁড়িয়েছিল প্রণয়, উল্টো ঘুরে ফোনে কথা বলছিল। তার সাথে বাইক নেই আজকে। সূচনা পিছন থেকে প্রণয়ের পিঠে আঙ্গুল দিয়ে খোঁচা দেয়। প্রথমবারে প্রণয় সাড়া দেয় না। সূচনা আবারও একই কাজ করে, কাঁধের ওইখানটায় খোঁচাখুচি করে। প্রণয় ফোন কানে নিয়ে হাত দিয়ে ইশারা করে এমনটা না করতে। সূচনা শোনে না। ফের একই কাজ করতে গেলে প্রণয় তার আঙ্গুল ধরে ফেলে। অতঃপর হাত ধরে ঘুরিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায়। ফোনে কথা শেষ না হওয়া অবধি হাত ধরেই রাখে। ফোন রেখে প্রণয় বিরক্তিতে অসহ্য রকমের শব্দ করে। শক্ত কণ্ঠে বলে, কি সমস্যা? বাচ্চামো করছো কেন? সূচনারও মনক্ষুণ্ণ হয় প্রণয়ের অভিব্যক্তিতে। সে মন খারাপটুকু গিলে বলল, শার্টে ময়লা ছিল, প্রথমে হাত দিয়ে ঝাড়লেও যায়নি, সেই জন্য খুঁটে দেখেছিলাম। প্রণয় দমে যায়। অযথা রাগ দেখিয়েছি ভেবে অনুশোচনা হয়। ক্ষীণ স্বরে শুধায়। সরি। সূচনা মাথা নাড়ায়। প্রণয় ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে, ময়লা গেল? শার্টের আর কি? সূচনা মাথা উঁচিয়ে প্রণয়ের কাঁধের দিকে তাকায়। এখনো একটুখানি ময়লা রয়ে গেছে দেখে ফের হাত দিয়ে ঝেড়ে দেয়। প্রণয় অধর বাঁকিয়ে হাসে। মুখে কথা বলবে না, আবার কথা শোনা হচ্ছে। সূচনার জন্য 2টা স্টুডেন্ট পেয়েছে প্রণয়, একটা ছেলে একটা মেয়ে। একই বাসায় দুজন একই বিল্ডিংয়ে থাকে। সূচনা পড়াতে গেলে দুজন একই সময়ে একসাথে পড়িয়ে আসবে, যেহেতু দুজনেই একই ক্লাসের। অন্তিম আর তিথি দুজনেই ক্লাস 7-এ পড়ছে। সূচনা দুজনের সাথে পরিচিতি হয়েছে, তাদের মায়েদের সাথেও পরিচিতি হয়েছে। আগামীকাল থেকে পড়াতে আসবে। তাদের সাথে পরিচিতি হয়ে কথাবার্তা শেষ করে সেখান থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা নামবে সময়। বিকেলের শেষ ভাগে টঙ্গের দোকান হতে 2 কাপ চা পান করে সূচনাকে নিয়ে রিকশায় চেপে ফের রওনা হয় হোস্টেলের উদ্দেশ্যে। ঢাকা শহরের ব্যস্ততম রাস্তা এই সময়টাই একটুখানি নিশ্চুপ নীরব থাকে। কোলাহল আছে, তবে পরিমাণে একটু কম। যার যার মতো করে নিজ গন্তব্য রওনা হয়েছে মানুষ। এখানে কারোর দিকে তাকানোর সময় নেই যেন। সূচনা উৎসুক দৃষ্টিতে সবকিছু তাকিয়ে দেখছিল। প্রণয় তখন আর চোখে তাকিয়ে দেখছিল তাকে। বিয়ের একদিন আগেও তার এই মেয়ের উপর রাগ উঠছিল, এই ভেবে যে মেয়েটা বিয়েতে রাজি হলো কেন। অথচ আজকে মনে হচ্ছে রাজি না হলে এই মেয়ে হাতছাড়া হয়ে যেত। কিন্তু এই মেয়ে তো হাতছাড়া হওয়ার মতো না, তুলে নিয়ে এসে বিয়ে করার মতন। সূচনা প্রণয়ের দিকে দৃষ্টি রাখলে দেখল প্রণয়ের দৃষ্টি আগে থেকে তার উপরই নিবদ্ধ, কিন্তু অন্য সময়ের থেকে কিছুটা অন্যরকম সেই চাহনি। তার অস্বস্তি হলো। ইতিউতি করে জিজ্ঞেস করল, তাকিয়ে আছেন কেন? প্রণয়ের টনক নড়ে ওঠে, ঘোর ভেঙে যায়। তৎক্ষণাৎ তোই দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, তাকিয়েছিলাম না। সূচনা আপত্তি করল, বলল, মিথ্যে কথা, আমি দেখলাম তো, এত অবুঝো না। তাহলে তো তাকিয়ে আছি কেন তা বুঝে যাওয়ার কথা। সূচনার কথার পৃষ্ঠে বিড়বিড় করল প্রণয়। কয়েক সেকেন্ড চুপ থেকে সূচনা প্রণয়ের কানের কাছে এসে মৃদু স্বরে বলল, বুঝি, এত সুন্দর মেয়ে পাশে বসা থাকলে অমন প্রেমময়ী দৃষ্টিতেও তাকাবেই। প্রণয় ফট করেই তাকালো সূচনার দিকে। সূচনা এক ভ্রু উঁচু করে ফের জিজ্ঞেস করল, কি ঘটনা সত্যি না? প্রণয়
জবাব না দিয়ে সূচনার বলার ভঙ্গিমায় সশব্দে হেসে দিল। তার পাশাপাশি সূচনাও হাসছে। অপরাহ্নের শেষ প্রহরে রিকশায় চড়ে একজোড়া কপোতি যেন উল্লাসে মেতেছে। লোকে দেখে ভাববে তারা প্রেমিক প্রেমিকা, অথচ তারা একে অপরের প্রণয়ের ডোরে বাধা পড়েছে। ইরাবতী, দাঁড়ান তো। ইরা ক্যাম্পাসে পা রাখা মাত্রই পিছন থেকে কেউ ডেকে উঠল তাকে। এই সম্বোধন যে করেছে ইরা একটু আধটু চেনে তাকে। ডাক শুনে ইরা পেছনে ঘুরে তাকায়। সূচনা আজকে ভার্সিটিতে আসেনি। গত রাত হতে তার জ্বর। গত সপ্তাহেই তারা তাদের নতুন বাসায় উঠেছে। টানা কাজ করার ধকলে হয়তো জ্বর উঠেছে সূচনার। এদিকে সামনের সপ্তাহেই ইনকোর্স পরীক্ষা। এই সময়ে দুজনই যদি ভার্সিটি না আসে তাহলে তো হয় না। ইরা লক্ষ্য করেছে এই লম্বাটে সুদর্শন মুগ্ধ নামের ছেলেটা কিছুদিন যাবৎ তার পিছু নিয়েছে। ছেলেটা অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে এই ভার্সিটিতেই। ইরার আশেপাশে যখন সূচনা না থাকে ছেলেটাও তখন ওই ইরার সামনে আসে। যেমন এখন ইরাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুগ্ধ এগিয়ে আসে তার দিকে। চুলে হাত বুলিয়ে সামনের চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়ায়। ইরা মনোযোগের সহিত সব খেয়াল করে। হা করে তাকিয়ে থাকবে না, আশেপাশের মানুষ মনে করবে মেয়েরা নির্ঘাত নির্লজ্জ, যে চোখ দিয়ে ছেলেটাকে গিলে খাবে। এহেন বাক্যে ইরার টনক নড়ে ওঠে। মুগ্ধর মুখের দিকে তাকিয়ে মুগ্ধ ঠোঁট জুড়ে বিস্তৃত হাসি। ইরা লক্ষ্য করেছে ছেলেটা যখনই তার সামনে এসেছে হাসি মুখে এসেছে। হাসলে তাকে দারুণ লাগে। এখনো তাকিয়ে আছেন? ইরা দ্রুত গতিতে চোখ জোড়া সরিয়ে নেয়। ভারী লজ্জা লাগছে তার। সে এমন হা করে তাকিয়েছিল কেন? আশ্চর্য। ইরা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনি এভাবে ডাকাডাকি কেন করেন? মানুষ কি মনে করবে? আমি আমার মুখ দিয়ে কণ্ঠ দিয়ে আপনাকে ডাকি, মানুষের কি তাতে? গা ছাড়া ভাব নিয়ে বলল ছেলেটা। ইরা ইতস্তত করে বলল, আমার থেকে কি চাই আপনার? রোজ রোজ না ডেকে একদিন বলে দিলেই হয়। মুগ্ধ ভ্রুজোড়া কুঞ্চিত করে বলল, বলে দিব। বলে দিন, এভাবে আর ডাকাডাকি করবেন না। ওকে, শুনুন তাহলে। ইরা চোখ জোড়া এবার ভালো করে মুগ্ধতে নিবদ্ধ করে মুগ্ধ মুখ গম্ভীর করে বলে, শুনুন ভালো করে, কান খাড়া করে। ইরা মনোযোগ দিল ভালো করে। মুগ্ধ মুখটা গম্ভীর করে কিছু বলতে নিয়েও সেই কথা আর বলল না। দৃষ্টি সরিয়ে নিয়ে হেয় স্বরে বলল, না, বলবো না। আপনি নিতে পারবেন না, ছোট্ট মানুষ। কথাটা ইরার গায়ে লাগলো। মুগ্ধকে এক প্রকার জোর করলো। আমি ছোট মানুষ না, যা বলার স্পষ্টভাবে বলুন। কি চাই আমার থেকে? আপনাকেই চাই। মুগ্ধ সাবলীলভাবে বলে দেয়। ইরা সত্যি সত্যি স্তব্ধ খেয়ে দাঁড়িয়ে থাকে। টু শব্দ করতে পারে না কেন। মুগ্ধ ইরার উপর খানিক ঝুঁকে ফিসফিসিয়ে বলে, আগেই বলেছিলাম নিতে পারবেন না, বাচ্চা মেয়ে। ইরা এবারও কোনো কিছু বলার মতো খুঁজে পায় না। মুগ্ধ তাকে পাশ কাটিয়ে চলে যায়। সেদিন আর সবগুলো ক্লাস করা হয় না ইরার। 2টা ক্লাস করেই তাড়াহুড়া করে বাড়ি ফেরে। তার অস্বস্তি হচ্ছে, অস্থির অস্থির লাগছে। মুগ্ধর ওই কথার পৃষ্ঠে প্রতিক্রিয়া দেখাতে পারল না কেন তা ভেবে আশ্চর্য হচ্ছে। গ্রামে তো কেউ চোখ তুলে তাকালেও কত কথা শুনিয়ে আসতো, তাহলে আজকে পারল না কেন? ইরা বাসায় ফিরে দেখল সূচনা রান্নাঘরে নুরাইয়ার সাথে দুপুরের রান্না সাহায্য করছে। নুরাইয়া বারবার নিষেধ করেছেন জ্বরের শরীরে কাজ করতে হবে না, শুয়ে থাকো। সূচনা যায়নি। তার নাকি একা একা রুমে পড়ে থাকতে ভালো লাগে না। নুরাইয়া বাধ্য হয়ে বলেছেন, তাহলে এখানেই বসো পিড়ি পেতে।
বসে থাকতে বললে ও মেয়েটা খালি বসে থাকে না, ধমক খেয়েও টুকটাক কাজ করছে। শাশুড়ি কাজ করছে আর ছেলের বউ হাতে হাত তুলে বসে আছে। ব্যাপারটা সূচনার কাছে মোটেও ভালো লাগছিল না। ইরা বাসায় ফিরে সোজা নিজের রুমে চলে যায়। তার মুখ দেখে সূচনার কিছুটা সন্দেহ হয়। এমনিতেও গত কয়েকদিন ধরে সে একটা ব্যাপার লক্ষ্য করেছে, ইরাকে জিজ্ঞেস করবে করবে করেও করা হয়নি। হোস্টেলে এসব বিষয় নিয়ে আলোচনা করা যায় না। তার মধ্যে হোস্টেল থেকে আবার এই বাসায় এসেছে, সব ঝামেলায় আর জিজ্ঞেস করা হয়নি। 1 সপ্তাহ ধরে সূচনা পড়াতেও যাচ্ছে না অন্তিমদের বাসায়। রান্নাঘরের কাজটা সব সেরে সূচনা নিজের রুমে আসে। প্রণয় অফিসে, এহতেশাম সাহেব গিয়েছেন চট্টগ্রামে। চট্টগ্রামে যে ছোট্ট ব্যবসাটা আছে সেটা সামলানোর দায়িত্ব ওনার ভাগ্নেকে দিয়েছেন। তাকে সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন। প্রণয়কে বলেছিলেন, কিন্তু প্রণয় সাফ জানিয়েছে, নিজে পড়াশোনা করেছি কষ্ট করে, নিজেই কিছু করব। রুমে এসে সূচনার মনে পড়ে তার ইরার সাথে কথা বলা দরকার। সেই উদ্দেশ্যেই ইরার রুমে যায়। ইরা গোসল সেরে বেরিয়েছে সবে। সূচনাকে দেখেই জিজ্ঞেস করলো, ভাবি, তুমি এখানে যে? কথা ছিল একটু। জরুরি কিছু? তোমার না শরীর খারাপ? জরুরি, বসো। ইরা বিছানায় সূচনার কাছে যেয়ে বসে। সূচনা ঠান্ডা মাথায় সুন্দর করে জিজ্ঞেস করে, মুগ্ধ নামের ছেলেটাকে তুমি চেনো ইরা? ইরা আটকে ওঠে। এমনিতেই মুগ্ধর বলা কথা নিয়ে সে ভীত ছিল। ভীত হলেও সে মিথ্যা বলে না, সত্যি কথাই বলে। আমি তেমনভাবে চিনি না ভাবি, এতটুকু জানি যে উনি আমাদের ভার্সিটিতেই পড়েন, অনার্স ফাইনাল ইয়ারে, অরিন আপুদের সাথে। তুমি যখন আমার সাথে না থাকো উনি তখনই আমার সামনে আসেন, আজকেও এসেছিলেন। আমি বলেছি যে রোজ রোজ এভাবে বিরক্ত না করে যা বলার একদিন বলে দিলেই হয়। তারপর উনি বললেন যে তোমাকে পছন্দ করে। ইরা বিস্ময় নিয়ে তাকায়, থেমে থেমে বলে, তুমি জানো? আমার সাথে কথা হয়েছে। কবে? সপ্তাহ 2 হবে। আমার সাথে কথা বলেছিল ভার্সিটিতে। ও, তুমি তাকে পছন্দ করো? ইরা চকিত নয়নে তাকালো। এই প্রশ্নের উত্তর তার জানা নেই, উত্তর দিতেও পারে না। সূচনা উত্তরের অপেক্ষা করে না, হয়তো বুঝতে পারে ইরার অবস্থা। সময় খুব দ্রুতই কেটে যায়। এটা জানা থাকলেও সূচনার কাছে মনে হয় বিয়ের পর 1.5 মাস খুব দ্রুত কেটে গেছে। তার এখনও মনে হয় সেদিনও সে ছোট্ট একটা মেয়ে ছিল, যার দুনিয়া ছিল তার মা, সব দায়িত্ব ভালোবাসা সব তার জন্যই ছিল। অথচ এখন তার আরও একটা পরিবার আছে, শ্বশুর শাশুড়ি ননদ, আর সবচেয়ে বড় দায়িত্ব স্ত্রী হওয়ার দায়িত্ব। সে এখন কারো স্ত্রী, জীবনসঙ্গী। হুট করে বিয়ে হলেও এই 1.5 মাসে মনের দূরত্ব ঘুচেছে বেশ, শুধু শরীরেরই দূরত্ব। সূচনা যতবারই ভেবেছে সেই দূরত্ব কমানোর কথা, ততবারই ঘাবড়ে গিয়েছে। অস্থিরতা, অস্বস্তিতে মন মস্তিষ্ক বিষিয়ে উঠেছে। অতঃপর সেই ভাবনা বাদ দিয়েছে। সে বাদ দিলেও প্রণয় কেন বাদ দিয়ে রেখেছে? প্রণয় নিজ থেকেও এগিয়ে আসেনি। এক বিছানায় থাকা সত্ত্বেও তেমনভাবে কখনো স্পর্শ করেনি। এই 1.5 মাসে হাত ধরা আর জড়িয়ে ধরা ছাড়া কিছুই হয়নি। কি আজব! সূচনার ভীষণ বিরক্ত লাগলো নিজের উপর। গোসল সেরে এসে ব্যালকনিতে এসে বসেছিল সে। 2 তলা বিশিষ্ট বাড়ি, সূচনারা 2 তলাতে থাকছে। 1 তলার একটা ফ্ল্যাট ভাড়া দেয়া হয়েছে, আরেকটা এখনো খালি। সূচনার নিজের রুমের সবচেয়ে পছন্দের জায়গা এই ব্যালকনিটাই। তার ভীষণ পছন্দ হয়েছে। সূচনা ঠিক করেছে ব্যালকনিতে কিছু গাছ রাখবে, কয়েকটা ফুল গাছ, মানি প্ল্যান্ট। প্রণয়কে বলেছে এনে দিতে। প্রণয়ের কথা মনে হতেই সূচনার মনে আবারও সেই চিন্তারা
এসে হানা দিল। বসা থেকে উঠে সূচনা রুম হতে নিজের ফোনটা নিয়ে আসলো। ভাবলো প্রণয়কে কল করবে, কিন্তু করলো না। তার এই মুহূর্তে মনে হতে লাগলো দোষ তো প্রণয়েরই। এত ভদ্র হতে কে বলেছে? সূচনা কল লিস্টে গিয়ে প্রণয়ের নাম্বারটা খুঁজে বের করলো। প্রণয়ের নাম্বার সে সেভ করেছে বাজে ছেলের নাম দিয়ে। নামটা দেখে মৃদু হাসে। মেসেজ অপশনে গিয়ে ছোট্ট একটা বার্তা পাঠালো। এত ভদ্র হতে কে বলেছিল বাজে ছেলে? বাজে ছেলে তো বাজে কাজ করবে, আর আপনি বউ রেখে ভদ্র হয়ে ঘুরছেন। মেসেজ পাঠিয়ে সূচনা খানিক ভীত হলো, বিব্রত হলো। এমন মেসেজ পাঠানোটা কি তার ঠিক হয়েছে? ওখানে দাঁড়িয়ে কেন আছো? ভাবনার মধ্যেই নুরাইয়ার কণ্ঠ কানে আসে সূচনার। নুরাইয়া ব্যালকনির দরজায় দাঁড়িয়ে শাসনের স্বরে বলে, এমনিতেই জ্বর উঠেছে, তার মধ্যে ভেজা চুল নিয়ে ঠান্ডা বাতাসের মধ্যে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? ঘরে আসো। নুরাইয়ার কথা শুনে সূচনার হাত আপনা আপনি তার চুল স্পর্শ করলো। হ্যাঁ, চুল ভেজা, ভালো করে মোছা হয়নি। জ্বর বাড়ছে বোধহয়। মাথাটাও কেমন ঝিমঝিম করছে। সূচনা ব্যালকনি থেকে তখনই রুমে আসলো। নুরাইয়ার সাথে করে নিয়ে গেলেন খাওয়ার জন্য। দুপুরে অল্প একটুই খেলো সে। ওষুধ খাওয়ার কথা বললেও মেয়েটা ভুলে গেল। বিছানায় পিঠ লাগাতেই চোখ জোড়া ঘুমে বন্ধ হয়ে আসলো। সন্ধ্যার খানিক আগে রুমে কারো উপস্থিতি টের পেলে তার ঘুম ভাঙল। চোখ পিটপিট করে মেলল, দেখা গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই খুলতে ব্যস্ত প্রণয়। সূচনা উঠে বসলো কষ্ট করে। মাথা ভার হয়ে আছে তার। জ্বর কমেনি, উল্টো বেড়েছে। তাকে উঠতে দেখে নিজের কাজ করতে করতেই প্রণয় বলল, মা বলল তোমার জ্বর উঠেছে। সূচনা নিরুত্তর রইল। প্রণয় জিজ্ঞেস করলো, ঘুমিয়েছো কখন? দুপুরে। মৃদু স্বরে জবাব দিল সূচনা। প্রণয়ের কাছে মনে হলো মেয়েটা ফিসফিসিয়ে জবাব দিয়েছে। প্রণয় খানিক রুক্ষ গলায় জিজ্ঞেস করে, ঔষধ খেয়েছো? হুম। ব্যাস, এতটুকু যথেষ্ট ছিল রাগের মাত্রা বাড়ানোর জন্য। প্রণয় ড্রেসিং টেবিলের সামনে থেকে চোখের পলকেই যেন সূচনার সামনে এসে দাঁড়ালো। দাঁতে দাঁত নিষ্পেষণ করে বলল, তা খাবে কেন? আসতে কথা বলো কেন আজকে? গলায় জ্বর নেই, থাকবে কিভাবে? অসুখ হয়েছে, অসুখ হলে ঔষধ যে খেতে হবে তা জানো না? সূচনা ভারী বিস্ময় নিয়ে তাকায় তার দিকে। কি বলবে বুঝে উঠতে না পেরে করুণ চাহনি নিক্ষেপ করে। তাতে কাজও হয়। প্রণয় খানিক নরম হয়, কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওঠো, হাত মুখ ধুয়ে ভারী কিছু খাবার খেয়ে তারপর ওষুধ খাও। সূচনা হাঁপ ছাড়ে। মাথা দুই দিকে নাড়িয়ে গা থেকে কাঁথা সরিয়ে উঠতে নিলে বিপত্তি বাধে। ঘুমালে শারীর অবস্থা নিশ্চয়ই খুব ভালো থাকে না। তার বিব্রত বোধ দূর হয় প্রণয়ের বাক্যেই। লজ্জা পাওয়ার কিছু নেই, আমি পাশের বাড়ির আন্টির ছেলে না। ওঠো তাড়াতাড়ি। প্রণয় সোজা সাপটা কথা বলে ইদানিং যে কথাগুলো সূচনাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। সূচনা অবশ্য অভ্যাস করছে প্রণয়ের সোজা সাপটা কথাগুলো সহজভাবে হজম করে নিতে। সূচনা হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখল প্রণয় ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সূচনা হাতের তোয়ালেটা নিয়ে ব্যালকনিতে যায়। প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়ালে সাথে সাথেই দমকা হাওয়া সমস্ত শরীর ঠান্ডা করে দিয়ে যায় যেন। সূচনার শরীরে কাঁপন ধরে। না, ঔষধ বোধহয় খেতেই হবে। জ্বর ভালোই আছে। প্রণয় কথা শেষে ফোন কান থেকে নামিয়ে সূচনার দিকে তাকালো। সূচনার মুখ শুকনো দেখাচ্ছে। প্রণয় জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে আছো কেন আবার? কিছু খেয়ে আসো। সূচনা কথা শুনে প্রণয়ের মুখোমুখি হয়ে দাঁড়ায়। অনাকাঙ্ক্ষিতভাবে প্রণয়ের চোখ জোড়া সূচনার মুখ হতে নেমে আসে সূচনার উদরে। শাড়ি সরে গিয়ে সেখানটা খানিক উন্মুক্ত। প্রণয় সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিতে চাইলেও পারে না।
দৃষ্টি অন্যরকম হয় তার, কেমন ঘোর লেগে যায়। সূচনা খেয়াল করতেই সাথে সাথে শাড়ি ঠিক করে নেয়। প্রণয়ের ঘোর কাটে, চোখ সরিয়ে নেয়। সূচনা মুখ বাঁকিয়ে মৃদু স্বরে আওড়ায়। বাজে ছেলে, আপনি শুধু শুধু বলেছি। নিচু স্বরে বললেও প্রণয়ের কানে পৌঁছায়। সে সূচনার আর একটু গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, তুমি দেখালে দোষ না, আমি দেখলেই দোষ। আমি কি ইচ্ছে করে দেখিয়েছি? আমি কি ইচ্ছে করে দেখেছি? কে জানে পুরুষ মানুষের কি বিশ্বাস আছে, তার উপর আপনি হচ্ছেন বাজে ছেলে। সূচনা এই কথার পৃষ্ঠে প্রণয়ের গলার স্বরে পরিবর্তন এলো। সূচনার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, বলছো তাহলে বাজে ছেলে তো বাজে কাজ করতেই হয়। সূচনা খানিক ঘাবড়ে যায়। প্রণয়ের দৃষ্টি একটু আগের ন্যায় ঘোর লাগানো। প্রণয়ের দুই হাত সূচনার কোমর স্পর্শ করতেই সূচনার সমস্ত শরীর যেন জমে যায়। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়। সূচনা আখি জোড়া বন্ধ করার আগে দেখে প্রণয় তার মুখটা এগিয়ে আনছে তার দিকে। সূচনা সেই মুহূর্তেই আখি জোড়া খিচে বন্ধ করে নেয়। অতঃপর ঠোঁট জোড়ায় উষ্ণ স্পর্শ পেয়ে শরীরে ঝংকার ওঠে। সমিত ফিরে যখন তখন দুই হাতে ঠেলে সরিয়ে দেয় প্রণয়কে। খানিক উত্তেজিত হয়ে বলে, আপনি আমার অসুস্থতার সুযোগ নিচ্ছেন। অনুমতি নিলে কি আমি সম্মতি দিতাম না? প্রণয়ের যখন খেয়াল হয় তখন নিজের উপর ঈষৎ রাগ হলেও সূচনার কথাটা যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করে। তার প্রচণ্ড রাগ হয়, চোখ জোড়া মুহূর্তেই আরক্তিম হয়। সূচনাকে ছেড়ে দিয়ে বড় বড় কদমে সেই স্থান হতে প্রস্থান করে। পেছনে সূচনা ফ্যালফাল চোখে তাকিয়ে থাকে। বুঝতে পারে না একটু আগে যা হয়েছিল তা ভুল ছিল নাকি সে যা বলেছে তা ভুল ছিল। পরের দিন সূচনার ঘুম ভাঙে বেশ বেলা করেই। চোখ খুলে তাকালে চোখ আলো লাগতেই মাথা ঝিম ধরে গেল। দুই হাত দিয়ে চুল খামচে ধরতেই কপালে থাকা আধ ভেজা রুমালটা হাতে লাগে। ভ্রুদয়ের মাঝে তার ভাঁজ পড়ে। শরীর দুর্বল লাগছে ভীষণ। কোনো রকমে উঠে বসে কপাল থেকে রুমালটা সরায়। বেডের পাশের ছোট টেবিলের উপর মাঝারি সাইজের বাটিতে পানি দেখে সূচনা বোঝার চেষ্টা করে। মাথা খাটিয়ে এতটুকু ধারণা করে রাতে হয়তো তার জ্বর বেড়েছিল, তারপরই জলপট্টি দিয়ে দিয়েছে কেউ। এর মধ্যেই নুরাইয়া রুমে আসলেন। সূচনার কাছে আস্তে আস্তে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, শরীর কেমন এখন? জ্বর কমেছে একটু? সূচনা মাথা উপর নিচ করে জানান দিল, কমেছে একটু। নুরাইয়া হা হুতাশ করতে লাগলেন, বললেন, দুপুরে কতবার করে বললাম ওষুধটা খেয়ে নিও, খাওনি। এদিকে রাতেও এত জ্বর বাড়লো, ছেলেটাও কাউকে ডাকেনি, একা একাই মাতব্বরি করেছে। আমায় ডেকে দিলে কি হতো? ছেলে মেয়ে বড় হয়ে গেলে এমন ভাব করে যেন সব তারাই বুঝে। সূচনার বুঝতে বাকি রইল না সেই কেউটা যে প্রণয়। এদিকে নুরাইয়াকে হা হতাশ করতে দিকে সূচনা কিঞ্চিত হাসল। তার জ্বর হলে তার মাও এমনই করত। মায়ের কথা মনে পড়ায় সূচনার চোখ জোড়া ঝাপসা হয়ে এলো মুহূর্তেই। নুরাইয়ার চোখ এড়ালো না তা। বেশ নরম স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, খারাপ লাগছে? সূচনা দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না, খারাপ লাগছে না, আসলে আম্মুর কথা মনে পড়ছিল। নুরাইয়া এহেন জবাবে খানিক হাসলেন। হাসি বজায় রেখেই বললেন, বোকা মেয়ে, তাই বলে কাঁদতে হবে? আপাকে কল করো, কথা বলো, মন হালকা হবে। আর আমি তো আছি, তুমি আমার ছেলের বউ, তো কি হয়েছে? আমি তো তোমার মায়ের মতোই। সূচনার চোখ আবারও ছলছল করে উঠল। কি ছোট্ট একটা বাক্য, আমি তো আছি। অথচ এর ভাবার তো গভীর। যদি সত্যি সত্যি থাকে, এমনভাবে বলে ভরসা দেওয়ার মতো মানুষ সূচনা তার জীবনে বলতে গেলে পায়নি।
এক মা ছাড়া তার পুরো দুনিয়ায় কেউ ছিল না। কেউ ভরসা দেয়নি, মাথায় হাত রাখেনি। সূচনা মৃদু স্বরে বলে, শাশুড়ি তো মা হয় না আম্মা। মানুষের মুখে এই কান্না শুনে শুনে আমি অনেক ভয় পেতাম, যদি সত্যি এই অন্যদের মতো শাশুড়ি হয় আমার। কিন্তু আপনার মতো শাশুড়ি যে হয় সেই কথা তেমন কেউ বলেনি কখনো। নোরাইয়া আবারও হাসলেন। সূচনার কাছে বসে তার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, মুদ্রার এপিঠ আর ওপিঠ কিন্তু এক হয় না। এক পিঠে যদি অমন দরজার শাশুড়ি থাকে, অন্য পিঠে আমার মতো শাশুড়িও থাকে। অবশ্য আমি অত ভালো না, এত প্রশংসা করতে হবে না। আর শাশুড়ি মা হবার দরকার কি? মা তো মাই, আর শাশুড়ি তো শাশুড়ি। যে যার জায়গায় থাকবে, বুঝেছো? এবার ওঠো, বেলা হয়েছে অনেক। উঠে হাত মুখ ধুয়ে খেয়ে ওষুধ খাও। এমনিতেই ছেলে আমার রেগে আছে দেখলাম। প্রণয়ের রেগে থাকার কথা শুনে সূচনার গতকালকের কথা মনে পড়ে। নিজের উপর ফের রাগ চেপে বসে। গতকাল বেশ চিন্তা ভাবনার পর বুঝতে পারে দোষটা আসলে তারই। তার উচিত হয়নি ওই সময়ে অমন কথা বলা। বোঝার পর থেকে সে চেষ্টা করছে প্রণয়ের সাথে কথা বলার, কিন্তু নাছোড়বান্দা প্রণয় মুখ দিয়ে টু শব্দও করছে না, যেন মৌনব্রত পালন করছে। দেখেও না দেখার ভান করে কি সুন্দর এড়িয়ে যাচ্ছে। সূচনা মূলত প্রণয়ের দৃষ্টি আকর্ষণ করতেই ঔষধ না খেয়ে শুয়েছিল। ভেবেছিল হয়তো জোর করে খাওয়াবে, কিন্তু তেমন কিছুই হয়নি। টেবিলে ঔষধ আর পানির গ্লাস রেখে কানে ফোন ধরে গম্ভীর গলায় বলেছে, ঔষধ না খেয়ে অসুখ বাঁধানোর পরিকল্পনা যদি থাকে, তাহলে যেন বাপের বাড়ি যাই। যেচে অসুখ বাঁধালে তার জন্য আমি অযথা টাকা নষ্ট করব না। ব্যাস এতটুকুই। সূচনার মনরক্ষণ্য হয়, আঘাত পায় ভীষণ। ঔষধ আর নেয় না, প্রণয়ও কোনো প্রকার জোর করে না। সে সব ভেবে সূচনা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, লাভটা কি হলো? আপনারই তো রাত জেগে সেবা করতে হলো। সূচনার বাকি দিন কাটে শুয়ে বসেই। ইরা কিছু সময় তার সাথে কাটিয়ে নিজের রুমে চলে গেছে। মুগ্ধর কথা আর আজকে তোলেনি সূচনা, তবে ইরাকে দেখে মনে হয়েছে কোনো বিষয়ে চিন্তিত সে। মুগ্ধর সাথে কিছু চলছে কি সূচনা ভেবেছিল জিজ্ঞেস করবে, কিন্তু করেনি। আর সন্দেহের ভিত্তিতে এসব বিষয় নিয়ে এগোনো যায় না, কিন্তু তাকে এত কিছু ভাবতে হয় না। আর ইরা সূচনার রুম থেকে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আবার ফিরে আসে। নত মস্তকে নিচু কণ্ঠে বলে, আমার একটু কথা ছিল ভাবি। সূচনা সহজভাবেই বলে, বসো, কি কথা বলো। ইরা শুরুতে আমতা আমতা করে, কিভাবে বলবে, কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারে না। তার এহেন অবস্থা দেখে সূচনা তাকে সহজ হতে বলল, ঠান্ডা হও, এত ইতস্তত করতে হবে না, সহজভাবে বলো কি হয়েছে। ইরা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। মৃদু স্বরে বলে, তোমার তো মুগ্ধর সাথে কথা হয়েছে, তাই না? ও ছেলে হিসেবে কেমন? সূচনার কপালে ভাঁজ পড়ে। এটা কেমন প্রশ্ন? সে কিভাবে জানবে মুগ্ধ কেমন ছেলে? সে ভ্রু কুটি করে বলল, আমি কিভাবে জানবো ইরা? মুগ্ধর সাথে আমার কথা হয়েছে একদিন, নিজ থেকে কথা বলেছিল তোমার পছন্দ করে সেটা বলতে। হ্যাঁ, ভদ্রভাবেই কথা বলেছে, কিন্তু এর দ্বারা তো বোঝা যায় না ছেলে হিসেবে কেমন। আচ্ছা কেন জিজ্ঞেস করছো? ভাবি, আমি ইরা বলতে পারে না, উসখুস করে। এবার সূচনা নিজ থেকেই বলল, দেখো ইরা, এই সময়টাতে মুগ্ধের মতো হয়তো কয়েকজনই আসবে, কেউ থাকবে, আসবে, কেউ বা এমনি এমনি সময় নষ্ট করতে। জরুরি না যে তোমার সবার কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে। জরুরি এটা যে কে শেষ পর্যন্ত থাকবে। যে থাকবে তুমিও তার মেয়েই থাকবে। মুগ্ধ অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, কয়দিন পর চাকরি বাকরি পাবে, প্রতিষ্ঠিত হবে। সময়ের ব্যাপার,
তোমার হাতেও এখনও মোটামুটি ভালো সময় আছে, অন্তত অনার্স শেষ হওয়া অবধি। সুতরাং এখন এসব চিন্তা ভাবনা বাদ দাও। তাকেও বলবে এসব চিন্তা ভাবনা তোমার মাথাটা যেন নষ্ট না করে। নিজের পড়ালেখায় ক্যারিয়ারে মন দিতে বলো, আর তোমাকেও তোমার মতো ছেড়ে দিতে। ইরা প্রশ্ন হয়। তার প্রশ্নের জবাব সে পেয়ে গেছে। সূচনাকে জড়িয়ে ধরে হাসি মুখে বিকেলে শেষ প্রহর। ব্যালকনিতে দাঁড়িয়েছে সূচনা। আজকে অন্য দিনের তুলনায় বাতাস বেশি, জ্বর খানিক কমেছে তার। প্রণয়ের অফিস থেকে ফেরার সময় 5:30টায়, এখন সময় প্রায় 6টা, অথচ তার ফেরার খবর নেই। সূচনা কল করেছিল 2বার, কিন্তু রিসিভ করেনি কেউ। করবে কেন? কল রিসিভ করলে তো কথা বলতে হবে, আর কথা তো সে বলছে না, সেজন্য ইচ্ছে করেই রিসিভ করছে না। সূচনার এমনই মনে হলো, কল করলো না আর। প্রণয় সেদিন অফিস থেকে ফিরল 7টার সময়। এসেই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একেবারে রুমে আসলো 9টার দিকে। সূচনা আগে ভাগে কাজ সব সেরে রুমে আসে। প্রণয় আসার পর থেকে সে বার কয়েক চেষ্টা চালিয়েছে কথা বলার, কিন্তু প্রণয় তাকে পাত্তাই দেয়নি, যেন দেখেও দেখেনি। সে যে সাহস করে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছে, সেই সাজগোজ তার অপছন্দ, অথচ এই ছেলের জন্য সেজে গুজে বসে আছে। ছেলেটা একবারও খেয়াল করলো না, ভালো করে তাকালো না পর্যন্ত। এজন্যই বলে, হারিয়ে আফসোস করতে নেই। গতকাল ব্যাঘাত ঘটিয়ে আজকে নিচ থেকে যাচ্ছে। গতকালকে তার বলা ওই কথার পর এই ছেলে যে নিচ থেকে তার ধারে কাছেও ঘেঁষবে না, সে সম্পর্কে সূচনা নিশ্চিত। কিন্তু কোনোভাবে রাগ তো ভাঙাতে হবে। বোকামি যেহেতু করেছে, এখন তো একটু বেহিয়া হতেই হবে। অবশ্য হওয়াই যায়, তার নিজের বড়ই তো। চিন্তা করতে করতে সূচনা হেসে ফেলে শব্দ করে। ব্যালকনিতে তার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল প্রণয়। হাসির শব্দে সে পিছনে তাকায়। সূচনাকে দেখা মাত্রই মুখ দিয়ে বিরক্তি সূচক শব্দ বের করে ফের সামনে ঘুরে তাকায়। সূচনা পেছনে ভেংসি কেটে বিড়বিড় করতে করতে তার পাশে যেয়ে দাঁড়ায়। প্রণয় তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। সূচনা মিনমিনে গলায় বলে, কি সমস্যা আপনার? চোখে পট্টি বেঁধেছেন, দেখেও না দেখার ভান করছেন কেন শুনি? প্রণয় ডান দিকে ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে বলে, দুঃখিত, আমি কাউকে দেখছি না। চোখের সামনে দিয়ে ঘুরঘুর করছি, আর বলছেন দেখছি না? চোখের সমস্যা হয়েছে, গুরুতর সমস্যা। চোখ তোমাকে ছাড়া বাকি সবাইকে দেখতে পাচ্ছে, শুধু তোমাকেই দেখতে পাচ্ছে না। এমন মনে হচ্ছে কেন বলো তো? অবশ্য ভালো হয়েছে, অন্তত কোনোভাবে তোমার সুযোগ নিতে পারবো না। ঠ্যাস দিয়ে বলা কথা সূচনার বেশ হজম হয়। বুঝতে পারে ওই কথার জন্যই সাহেবের এত রাগ। সূচনা অনুতপ্তের সুরে বলে, কালকের কথার জন্য এত রাগ? আমি বুঝতে পারিনি, মুখ ফসকে বের হয়ে গিয়েছে, মিন করে বলিনি। মনে যে কথা থাকে মুখ ফুসকে তাই বের হয়। কে যেন বলেছিল? কথাটা সূচনাই বলেছিল তাদের দ্বিতীয়বারের দেখায়। সূচনা সেই কথা স্মরণে রেখে বলল, আমি বলেছিলাম, কিন্তু আপনি যে সেদিন বলেছিলেন মেয়ে মানুষ মানেই ঝামেলা, আমাকে সাহায্য করতে যেয়ে উল্টো বিপদে পড়েছেন, আবার আমাকে বিয়ে করবেন, এইসবই তো মুখ ফসকে বেরিয়েছিল। আমার খারাপ লেগেছিল, কিন্তু মিন করে বলেননি, মাফ করে দিয়েছিলেন। তাহলে আপনি করতে পারবেন না কেন শুনি? প্রণয় স্মৃতিচারণ করে। মনে পড়ে সবই। হ্যাঁ, ওই কথাগুলো সে মন থেকে বলেনি। সূচনাও মাফ করে দিয়েছিল। সূচনাও তো কালকে মন থেকে ওই সব বলেনি। তারও তো উচিত বোঝার। প্রণয়ের রাগ ঈষৎ কমে, গলার স্বর নরম হয়। সূচনার দিকে ঘুরে বলে, আচ্ছা, রাগ পড়ে গেছে। কিভাবে পারলো? এমনি। এমনি কি কিভাবে পড়ে? সূচনা পরপর বলে, মানুষের এত রাগ থাকে? যাই বলেছি ভুল করে বলেছি,
তার জন্য এত রাগ দেখাতে হবে? সূচনা চোখ মুখ কুঁচকে কথাগুলো বলে। প্রণয় অদৃশ্য হাতে কপাল চাপড়ায়, মানে আগুনে ঘি ঢেলে আগুন না বাড়তে বলা। তবে গতকালের ন্যায় প্রণয় রেগে যায় না। সূচনার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কমল স্বরে বলে, দেখো, সুযোগ নেওয়ার হলে আমি আরও আগেই নিতাম। তোমার অসুস্থতা সুস্থতা দেখতাম না। কালকে আমি কোনো সুযোগ নিচ্ছিলাম না। তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার পুরো অধিকার আছে। আমি চাইলে অধিকার ফলাতে পারতাম অনেক আগেই, কিন্তু আমি চাইছিলাম আস্তে ধীরে সব হোক। আমি এক ধাপ এগোলে তুমি আর এক ধাপ এগোবে। কালকে এক ধাপ এগোতে চেয়েছিলাম আমি, আর তুমি। সব নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, আর দোষ যে সব আমার দিচ্ছ। গতকালকে মেসেজ দিয়েছিলে কি? মেসেজে কি বলেছিলে? ভদ্র থেকে বাজে হতে। সূচনা কয়েক সেকেন্ড বোকার মতো চেয়ে থাকলো, অতঃপর মনে হতেই মিনমিনে গলায় বলল, আমি বলেছিলাম আবেগে বলে ফেলেছি, আসলে জ্বরের ঘরে করেছি যা করার। এখন সব জ্বরের দোষ? সামান্য এক মেসেজে আপনি ফুসলে যাবেন? একমাত্র বউয়ের আবদার। ভদ্র থেকে বাজে হতে বলেছে, না হয়ে কই যাব বলো? প্রণয়ের ঠোঁটে দুষ্টু হাসি। সূচনা লজ্জা পায়। প্রণয় আসছে বলে সূচনার পাশ থেকে সরে যায়। সূচনা ডান দিকে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। প্রণয় যায় না। নিঃশব্দে সূচনার পাশে দাঁড়ায়। ঘাড়ে স্পর্শ পেতেই মেয়েটা ঘাড় ঘুরায়। প্রণয়কে পিছনে দেখতে পেয়ে ভূত দেখার ন্যায় চমকে ওঠে। সে ভেবেছিল প্রণয় সত্যি চলে গেছে, কিন্তু যায়নি। দুজনের মাঝে দূরত্ব একেবারেই কম খেয়াল হতেই মেয়েটা তড়িৎ গতিতে পিছনে যেতে নিলে মাথা যে বাড়ি খায় দেয়ালের সাথে। ঈষৎ ব্যথাও পায়। হৃদস্পন্দন তার অস্বাভাবিক। ঘন ঘন শ্বাস টানছে। চোখ জোড়ায় একটু ভালো করে মেলে প্রণয়কে দেখে। তার দৃষ্টি জোড়ায় কেমন মাদকতা। মেয়েটা ভয় পায়। কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যেন। এত ভয়, এত কাঁপুনি কিসের? প্রণয় তার মধ্যে ঝুঁকে পড়ে তার উপর। কম্পনরত অধর জোড়ায় ডান হাতের বুড়ো আঙ্গুল ছোঁয়। চোখ জোড়া আপনা আপনি বুঝে আসে নাজুক মেয়েটার। কাঁপুনি বাড়ে আরো। তার অধরে থাকা পুরুষালী আঙ্গুল এপাশ হতে ওপাশ যায়, অধরে থাকা কৃত্রিম রং মুছে দেয়। কর্ণ কুহুর হয় নেশাতুর কণ্ঠ। আমার ঠোঁট জোড়া ঈষৎ গোলাপি না? সেখানে এই কৃত্রিম রং দিতে বলেছে কে? আমি আর যেন না দেখি। সূচনা মুখ খুলে কিছু বলতে পারে না, যেন ভাষা হারিয়ে মেয়েটা নিঃস্ব। প্রণয় দুই বাহুতে হাত রেখে ললাটে ঠোঁট ছোঁয়াতেই তার শরীর স্থির হয়। সূচনা ফট করে সামনে ঘুরে যায়। প্রণয়ের দিকে পিঠ করে দাঁড়ায়। তার বুক ধুকপুক করছে এখনো। প্রণয় পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, একটা গানের কথা মনে পড়ছে, গাইবো? সূচনা আঁখি জোড়া বন্ধ অবস্থাতেই মাথার উপর নিচ দুলিয়ে সম্মতি দেয়। সম্মতি পেতেই প্রণয় গান শুরু করে। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরের ডানা মেলে, তোমার মনের উঠানে লেপে দেব সাজিয়ে দেব ফুলে। তুমি এসো, তবু এসো ভালোবেসে, খেয়ালির শিশির লুটাবে তাই আঁচল টেনেছে হে মেঘে। তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, গধূলি আকাশ লাজুক লাজুক সন্ধ্যা এখনো জেগে। তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, আমি সেই সুখে আজও ফেলেছি মন আবেগে জোড়ানো কুলে। তুমি এসো, তবু এসো ভালোবেসে। গান শেষ হলেও সূচনার ঘোর কাটে না। চোখ বন্ধ করে প্রতিটা লাইন অনুভব করে।
প্রণয় তার কাঁধে নিজের থুতনি রেখে বলে। লজ্জা লাগছে? সূচনা মাথা দুই দিকে নাড়িয়ে বলে। হুম। এদিকে ঘোরো দেখি। সূচনা দুই বাহু ধরে নিজের দিকে ঘুরায় প্রণয়। সূচনা নত দৃষ্টি উপরে তুলে তাকালে প্রণয় নিশাতুর কণ্ঠে জিজ্ঞেস করে। কালকের অর্ধেক কাজটা কি আজকে সারা যাবে? সূচনা জবাব দেয় না, আলতোভাবে প্রণয়ের বুকে মাথা রাখে। প্রণয় বোধহয় তার জবাব পেয়ে যায়। সূচনা মাথায় চুমু খায়, ব্যালকনি হতে প্রস্থান করে। বদ্ধ ঘরে অন্ধকারে ভারী শ্বাসে কক্ষের পাল্লা ভারী হয়। সম্পূর্ণ অচেনা হতে মন ও শরীর দুয়েই দুজনের কাছে দুজন চেনা রূপে ধরা দেয়। সংসার, পড়ালেখা, টিউশনি নিয়ে সূচনার সময় বেশ ভালোই কাটছে। প্রণয়ের সাথে নিজের সম্পর্কটাও আগের চেয়ে আরও ভালো মতো গুছিয়ে নিয়েছে। তবে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, তাও ছোটোখাটো বিষয়ে। দুজনেই রাগী কিনা অল্পতেই রেগে যাওয়া যেন প্রণয়ের স্বভাব। নুরাইয়া তো দেখে প্রায়ই বলেন, ছেলেটার মেজাজ যে এমন তা জানতাম, কিন্তু ইদানিং যেন একটু বেশি। সূচনা কিছু বলে না, বলার কিছু নেই। ও যখন ঠান্ডা থাকে তখন সব ঠিক, দুনিয়া শান্তি। অথচ ছোট একটা বিষয় নিয়েই মাঝে মধ্যে এমন রেগে যায় যে তাকে অবাক হতে বাধ্য করে। মেজাজ ঠান্ডা হলে তখন আবার আফসোসের শেষ নেই। সূচনা আড়ালে আতপাগল উপাধি দিয়েছে আগেই। বাজে ছিলে এমন প্রণয়ের জন্য তেমন প্রযোজ্য না। এই আতপাগল উপাধিটা একদম খাপে খাপ। সূচনা আজকে ভার্সিটি থেকে একা একাই বাসায় ফিরেছে। ইরার কিছু বই কিনতে হবে। বাসায় এসে আবার যাওয়া ঝামেলা হয়ে যায় বলে ভার্সিটি থেকে বাসায় আসেনি। সূচনার বিকেলে পড়াতে যেতে হবে। সপ্তাহখানেক পর বাচ্চা দুটোর পরীক্ষা। এর মধ্যে বন্ধ দেয়াটা ঠিক হবে না বলে সূচনা ইরার সাথে যায়নি। বাসায় ফিরে গোসল সেরে সূচনা ব্যালকনিতে এসে দাঁড়ালো। প্রণয়কে দিয়ে কিছু গাছ আনিয়েছে সে। তার অতি শখের কাঠগোলাপ গাছটা বেড়ে উঠছে আস্তে আস্তে। সূচনা দেয়ালের সাথে ঠেস দিয়ে বসল। 2 দিন ধরে তার দিশা বেগমের সাথে কথা হয় না। গতকালকে প্রণয়ের সাথেও ছোটখাটো একটা ঝগড়া হয়েছে। এরপর থেকে আবার সেই মান অভিমান কথা বন্ধ। সূচনা কয়েক মুহূর্ত দ্বিধায় থেকে মায়ের নাম্বারেই ডাল করলো। কিছুক্ষণ কথা বলে ফের কল করলো প্রণয়ের নাম্বারে, কিন্তু সব সময়ের মতোই ফোন রিসিভ করলো না প্রণয়। সূচনা গতকালকের কথাগুলো আবার মনে করলো, বুঝতে চেষ্টা করলো তার দোষটা কোথায় ছিল। গতকালকে প্রণয় অফিস থেকে ফেরার পর গোসল করতে গেলে তার ফোনে কল আসে। সূচনা রুমেই ছিল। অনবরত কল আসছিল বিধায় না পারতেই সূচনা ফোন রিসিভ করে। রিসিভ করার পর ওপাশ হতে মেয়েলি কণ্ঠ শোনা যায়। সূচনাকে প্রণয়ের কথা জিজ্ঞেস করলে সূচনা জানায় প্রণয় ওয়াশরুমে আসলে কল ব্যাক করবে। মেয়েটা ফের প্রশ্ন করে সূচনার পরিচয় জানতে চাইলে সূচনা নির্দ্বিধায় বলে, আমি প্রণয়ের ওয়াইফ। মেয়েটা বোধহয় একটু না বেশ অনেকটাই অবাক হয়। আশ্চর্য নিয়ে জিজ্ঞেস করে, প্রণয় বিয়ে করলো কবে? কাউকেই বললো না? আমাকে তো বলেইনি। সত্যি বিয়ে করেছে? তুমি সত্যি ওর বউ? সূচনার খানিক রাগ হয়। কে এই মেয়ে যাকে প্রণয় বিয়ের কথা না বলায় এত প্রশ্ন করছে, আবার জিজ্ঞেস করছে সত্যি তার বউ কিনা। সে বেশ রাগী কণ্ঠেই বলে, কেন প্রণয় বিয়ে করতে পারে না? সারা জীবন কি ব্যাচেলারই থাকবে? আর আপনি কি যাকে জানিয়ে প্রণয়ের বিয়ে উচিত ছিল? মেয়েটা সম্ভবত জবাব দিতে নিয়েছিল, সেই সময় কেউ সূচনার কান থেকে ফোন ছিনিয়ে নেয়। সূচনা পাশ ফিরে তাকাতেই দেখে এই কেউটা আসলে প্রণয়। ফোন নিয়ে সে সংযোগ বিচ্ছিন্ন করেছে। সূচনা পূর্বের ন্যায় রাগী কণ্ঠে বলে, কাটলেন কেন? আমি কয়েকটা কড়া কথা বলতাম। তুমি ফোন রিসিভ করছো কেন? সূচনার ভ্রুজোড়া কুঞ্চিত হয় বলে, বারবার কল করছিল তাই রিসিভ করেছি। কেন? কল করছিল করতো, রিসিভ করার প্রয়োজন ছিল না। রিসিভ করাই কি হয়েছে?
এত রিকোয়েস্ট কেন করছেন? আর এই মেয়েকে? সূচনার এহেন প্রশ্নে প্রণয় আরও রেগে যায়, পাল্টা প্রশ্ন করে। সন্দেহ করছো আমাকে? সন্দেহ তো এতক্ষণ আমি করিনি, এখনো করতে চাচ্ছি না, কিন্তু আপনার ব্যবহার ভাবতে বাধ্য করছে আমায়। সূচনা আর 1 সেকেন্ডও দেরি করেনি, রুম ত্যাগ করেছে। আর কিছু তো বলেনি। তার দোষটা আসলে কোথায় সেটা আজকেও খুঁজে পেল না, আর খুঁজতে চেষ্টাও করলো না। আসুক, বাসায় তার থেকেই জানবে। ইরাবতী, বইয়ের দোকান থেকে বের হয়ে ইরা রিকশার জন্য দাঁড়িয়েছিল। তার মধ্যেই চেনা স্বরে সম্বোধন, তার নাম ধরে ডেকে উঠল কেউ। ইরা পাশ ফিরে তাকাতেই দেখা গেল চেনা মানুষটাকে। বরাবরের মতোই পরিপাটি রূপে, ঠোঁটে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে মুগ্ধ। ইরা এই সময়ে এখানে তার দেখা পেয়ে অবাক, তার চেয়ে বেশি ভীত। সেদিন সূচনার কথা মতো মুগ্ধকে বলেছিল সব। এরপর থেকে দুজনের যোগাযোগ একদমই বন্ধ। ভার্সিটিতে দেখা হলেও দুজন দুজনকে না দেখার ভান করে। কারো কাছে কারো ফোন নাম্বার পর্যন্ত নেই। এমতো অবস্থায় মুগ্ধ রাস্তার মধ্যে দেখে তাকে ডাক দেয়াতে ইরা খানিক বিব্রত বোধ করছে। মুগ্ধ একটু এগিয়ে আসে, জিজ্ঞেস করে, এখানে একা একা কেন? তোমার ভাবি কোথায়? ইরা মৃদু স্বরে প্রত্যুত্তর করল, কিছু বই কেনা ছিল, সেগুলো কিনতে এসেছিলাম। ভাবির কাজ ছিল, তাই বাসায় চলে গেছে। আপনি এখানে? আমারও কাজ ছিল একটু। মাঝ রাস্তায় ডেকে দাঁড় করালেন কেন? পরিচিত মানুষকে হুট করে দেখলে মানুষ ডাক দিয়ে কথা বলে না, আমিও সেজন্য ডাক দিলাম। আমরা যোগাযোগ রাখবো না, কথা ছিল। তো যোগাযোগ কে রাখছে? এই যে ডেকে দাঁড় করালেন, এখন কথা হবে, দেখা হবে, নাম্বারও আদান প্রদান হবে, তারপর রোজ রোজ কথা হবে, কথা হতে হতে তারপর। ইরা হড়বড়িয়ে কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুগ্ধ এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে। তারপর? মেয়েটা থতমত খেয়ে যায়। কি বলতে যে কি বলে ফেলেছিল ভেবে ঈষৎ লজ্জাও পায়। মুগ্ধ আরেকটু কাছে এসে দাঁড়ায়। কিয়ৎক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মায়ের স্বরে বলে, তুমি ভীষণ বোকা ইরাবতী। ওইসব করার হলে আমি প্রথম থেকেই জোর দিতাম, আর না হয় তোমার সামনেই আর আসতাম না। আমার জন্য মেয়ের অভাব হবে না, এটা মানো নিশ্চয়ই। ইরা মৃদু স্বরে হু বলে শুধু। মুগ্ধ ফের বলে, আজকেও সামনে আসতাম না, কিন্তু পরে মনে হলো যে একটু মনে করিয়ে দিই। কি? এটাই যে এই বোকাশোকা মেয়েটা শুধু আমার। আমি যেমন তার জন্য অপেক্ষা করতে পারবো, তেমন তারও অপেক্ষা করতে হবে। ইরা ভীষণ লজ্জা পেলে মুগ্ধর কথায়। লাজুক দৃষ্টি মুগ্ধর থেকে লুকাতে মাথা নিচু করে নিল। মুগ্ধ মৃদু হেসে বলল, এমন মাঝে মধ্যে মনে করিয়ে দিতে সামনে আসবো আমি, বুঝেছো? ইরা নত দৃষ্টি উপরে তোলে, লাজুক ভাব কাটিয়ে সহজ গলায় বলে, রবি ঠাকুরের একটা কথা আছে, কি বলুন তো? কি? এটাই যে, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিনও তোমার ছিলই না। যথার্থ বলেছেন, কিন্তু এটার সাথে আমাদের সম্পর্ক কি? ইরা মুখ বাঁকায়। একটু আগে তো বলছিলেন আমি বোকা। শুনুন, আমি আপনাকে মুক্তি দিয়েছি, আজ হোক কাল হোক কিংবা বছর পরই হোক, আপনি যদি আমার নিকটে ফিরে আসেন তবে আপনি আমার, আপনার ক্ষেত্রেও তাই। আর এমনটা না হলে বুঝতে হবে আমাদের জন্য সেটাই ভালো, ভাগ্যে যেটা আছে সেটা হবেই। লাইক যদি থাকে নসিবে আপনা আপনি আসবে, এই কথাই বিশ্বাস করা। এক্স্যাক্টলি। আমি এখন আসি। কথার মাঝেই ইরা যাওয়ার জন্য ব্যস্ত হয়। মুগ্ধ পিছন থেকে তার হিজাবের একাংশ টেনে ধরে। ইরার সাথে সাথেই পিছনে ঘুরে তাকায়, ভীত চোখে তাকিয়ে বলে, কি করছেন? ছাড়ুন। মুগ্ধ ছেড়ে দেয়। ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে, জিজ্ঞেস করে, রবি ঠাকুর কাউকে ভালোবাসলে তাকে মুক্তি দিতে বলেছেন, তুমি আমাকে মুক্তি দিয়েছো, তার মানে? ইরার বোধগম্য হয় মুগ্ধর কথা। মুহূর্তেই গাল জোড়া তার লালাভাব বর্ণ ধারণ করে। তার অভিব্যক্তিতে মুগ্ধ হেসে ফেলে, নরম স্বরে বলে, যাও, সাবধানে যেও। আসরের নামাজ পড়েই ইরা সাথে কথা বলছিল সূচনা।
পড়াতে যাওয়া হয়নি তার। অন্তিম নাকি অসুস্থ, সেজন্য যেতে নিষেধ করেছে তার মা। ইরা বাসায় ফিরেছে ৮ ঘন্টা মতো। সূচনার একা একা ভালো লাগছিল না, বিদায় ৭-৫ না ভেবে ইরার কাছে চলে এসেছে। ইরা নতুন বইগুলো নিজের ব্যাগের ভিতর থেকে বের করে টেবিলে রাখতে রাখতে তার সাথে কথা বলছিল। এর মধ্যে প্রণয় ঝড়ের বেগেই তার রুমে প্রবেশ করে। তাকে দেখতে মোটেও স্বাভাবিক লাগে না দুজনের কারোই। প্রণয় সোজা যে ইরাকে প্রশ্ন করে। ছেলেটা কে ছিল এরা? কণ্ঠে কাঠিন্যতা। ইরা ভয় পেয়ে যায়। তার ভাই তাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার রাগ যেন আকাশ ছোঁয়া। হুটহাট রেগে যায় কিছু বোঝার আগেই। ইরা বেশ ভালো মতোই তা জানে। ইরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোন ছেলে ভাইয়া? ফান করিস না এরা। বই কিনতে গিয়েছিলি নাকি ওই ছেলের সাথে দেখা করতে? প্রণয় তাকে মুগ্ধর সাথে দেখে ফেলেছে ভাবতেই চাপা ভয় খামচে ধরল হৃৎপিণ্ডটা। কিছু বলতে আর পারল না স্বাভাবিকভাবে। মিনমিনে কণ্ঠে শুধু বলল, দেখা করতে যায়নি, দেখা হয়ে গিয়েছিল। সূচনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখছিল। এতক্ষণ বোধগম্য না হলেও এখন বুঝতে পারছে প্রণয় হয়তো মুগ্ধর কথা বলছে। এদিকে ভাইয়ের ভয়ে ইরা মেয়েটা একদম সিটিয়ে গেছে। সূচনার রাগ বেড়ে গেল আরও। মানুষ এত বদমেজাজি কিভাবে হয়? মেয়েটাকে ভালো করেও তো বলা যেত, বসে সুন্দর করে জিজ্ঞেস করা যেত, কিন্তু তা না, সব কিছুতেই রাগ। সূচনা ইরার কাছে যেয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়া কি বলেছে? কোনো ছেলের কথা বলেছে? ইরা প্রায় কেঁদেই ফেলে। মুগ্ধর কথা বলছে ভাবি। তুমি মুগ্ধর সাথে দেখা করতে গিয়েছিলে, যাওনি তাই না? আমি দেখা করতে যাইনি ভাবি, বই কেনা শেষে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, তখনই দেখা। সূচনা হাঁপ ছাড়ে। সে জানতো ইরা তার কথার অমান্য করবে না, এতটুকু বিশ্বাস তার ছিল। সে প্রণয়ের উদ্দেশ্যে কিছু বলতে নিবে তার আগেই প্রণয় তাকে জিজ্ঞেস করলো, তুমি মুগ্ধ নামের ওই ছেলেকে চেনো কিভাবে? সূচনা জবাব দিতে নিয়েও থেমে যায়। প্রণয়ের কণ্ঠে আগের থেকেও বেশি রাগ। ঠিক কিভাবে বললে বুঝবে সূচনার জানা নেই। সে নিচু স্বরে বলে, দেখুন প্রণয়, আপনি রুমে আসুন, আমি বুঝিয়ে বলছি। প্রণয় এক পলক ইরার দিকে তাকায়। সূচনাকে কিছু বুঝে ওঠার আগেই তার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে আসে নিজেদের রুমে। সশব্দে দরজা বন্ধ করে। রুমের মধ্যিখানে দাঁড়িয়ে সূচনা। প্রণয় 2 হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে বলে, বলো, কি বলবে বুঝিয়ে? সূচনা ভয় পায়। কণ্ঠ খসে শব্দ বের হতে চায় না। তার চুপি দেখে প্রণয়ের মেজাজ যেন আরও খারাপ হয়। এক ঝটকায় সূচনার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। দাঁতে দাঁত নিষ্পেষণ করে বলে, আমার বোন কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, সেটা জেনে তুমি তাকে সাপোর্ট করেছো, ভালো করনি। সূচনার চোখ জোড়ায় অশ্রুদের আনাগোনা ঝরে। অশ্রু সিক্ত চোখে, ঠোঁটে মলিন হাসি টেনে বলে, সম্পর্ক টেকাতে বিশ্বাস থাকতে হয় প্রণয় প্রথম, অথচ আমাদের মধ্যে সব থাকতেও এটার বড় অভাব। আমি ভাবতাম সম্পর্ক টেকাতে একে অপরের প্রতি ভালোবাসাটাই যথেষ্ট, কিন্তু আমার ভালোবাসা আপনার রাগ জেদের কাছে দুর্বল। আপনার জন্য বা এই সম্পর্কের জন্য তা যথেষ্ট না। প্রণয়ের হাত ঢিলে হয়। তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সূচনা। তৎক্ষণাৎ রুম হতে প্রস্থান করে। সেদিন সূচনা আর রুমে যায় না। রাতেও ইরার সাথে ঘুমায়। সে রাতে ফের হঠাৎই সূচনার জ্বর ওঠে। দিকদিশা ভুলে যাওয়ার মতো জ্বর, তবে প্রণয়কে নয়। তীব্র জ্বরেও প্রণয়কে মনে পড়ে তার। বিকেলের ঘটনাগুলো পুরোপুরি মনে পড়ে। জ্বরের কষ্ট থেকে বেশি প্রণয়ের আচরণগুলো মনে করলে ভীষণ কান্না পায় তার। ইরা কি করবে বুঝতে না পেরে নুরাইয়াকে ডাকলো। নুরাইয়া এসে মাথায় পানি ঢাললে জলপট্টি দিলেন, কিন্তু লাভ তেমন হলো না। পরদিন ইরাকে সাথে নিয়ে সূচনাকে ডাক্তারের কাছে নিয়ে গেল প্রণয়। এক গাদা ওষুধ সমেত নেতিয়ে পড়া সূচনাকে নিয়ে বাড়িতে ফেরে।
সূচনার এহেন অবস্থা আর নিজের অনুশোচনা দুয়ে মিলে ভিতরে ভিতরে ভেঙে পড়ে প্রণয়। 9 দিনের জ্বরের পরে সূচনার ছোট্ট হৃদয়ের যন্ত্রণাগুলো আরো ভয়াবহ হয়। 9 দিনে ছেলেটা একটাবার পারল না একটু কথা বলে সব ঠিক করে নিতে। পরন্ত বিকেলে হু হু করা হৃদয় নিয়ে সে সিদ্ধান্ত নেয় একটা। অফিস থেকে বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে টাই খুলছিল প্রণয়। সে সময় তার চোখ যায় আয়নার একপাশে হলুদ রঙের ছোট্ট একটা কাগজ লাগানো, চিরকুট মতো তা। প্রণয় কাগজটা হাতে নেয়, ছোট ছোট অক্ষরে লেখা, আপনি অতি ঠান্ডা মেজাজের কাছে হুটহাট রেগে যাওয়ার কাছে, রেগে যেয়ে সন্দেহ করার কাছে এই ক্ষুদ্র মেয়ের ঠুনকো ভালোবাসা হেরে গেল প্রণয়। প্রণয় একবার দুইবার অতপর কয়েকবার পরে লেখাটা। বুকে মোচড় দিয়ে ওঠে প্রণয়ের। কাগজটার দিকে ফেলফেলে চোখে চেয়ে থাকে, দৃষ্টি ঝাপসা হয়ে আসে তার। বার কয়েক চুলে হাত বুলিয়ে শান্ত করে নিজেকে গলা উঁচিয়ে ইরাকে ডাকে। প্রথম ডাকেই ইরা ছুটে আসে। প্রণয় সূচনার কথা জিজ্ঞেস করতেই সে বলে, ভাবি দুপুরের খানিক পরেই বেরিয়েছি, চট্টগ্রাম যাবে বিকেলের ট্রেনে। প্রণয় ভাঙ্গা কণ্ঠে বলে, যাবে বলল, আর তোরা যেতে দিলি? তো কি করতাম ভাইয়া, এভাবে কষ্ট পাওয়ার মানে আছে? তোমার সমস্যা তুমি না বললে কেউ বুঝবে না, ভাবির সাথে শেয়ার করবে, মিলে সমাধান করবে, তা না করে সারাক্ষণ মেজাজ দেখাও। এসব কি? এত রাগ থাকলে কোনো সম্পর্কই ভালো যায় না ভাইয়া। ইরা প্রথমবারের মতো আজকে তার ভাইয়ের সাথে উঁচু গলায় কথা বলল। অনেকদিন ধরে এই কথাগুলো বলতে চাইলেও বলতে পারেনি। আজকে বলতে পেরে যেন শান্তি লাগছে তার। প্রণয়কে এখনো দাঁড়িয়ে থাকতে তাড়া দিল সে। এখনো দাঁড়িয়ে আছো কেন? প্রণয় সম্বিত ফিরে পেয়ে ব্যস্ত হয়ে ছুট লাগায়। রেল স্টেশনের একপাশে যাত্রীদের জন্য রাখা বেঞ্চে মাথা নিচু করে বসে আছে সূচনা। সে কান্না করছে না, হাত ঘড়িতে সময় পরখ করছে বারবার। আশেপাশের মানুষের ব্যস্ততা ছিল এতক্ষণ, শব্দ ছিল, কিন্তু এখন তপমন মানুষ দেখা যাচ্ছে না। বৃষ্টির শব্দ ছাড়া তেমন কোনো শব্দ সূচনার কানে আসছে না। ধূপ করে কেউ পাশে এসে বসলে তার মনোযোগ ক্ষুণ্ণ হয়। সে তাকায়, প্রণয়কে পাশে দেখেও দৃষ্টি ঘুরিয়ে নেয়। বৃষ্টিতে ভিজে একাকার প্রণয় তার উপেক্ষা পেয়ে অবাক হয়। মুখ বাঁকিয়ে বলে, এই ছিল ভালোবাসা? বিশুদ্ধ প্রেম কিনা এত দ্রুতই ছেড়ে চলে যায়? আমার ভালোবাসা নিয়ে বলার অধিকার নেই কারোর। আমি বলবো, কারণ তোমার ভালোবাসার হকদার আমি। উচ্ছ্বসিত স্বরে বলে প্রণয়। সূচনা নিশ্চুপ থাকে। প্রণয় ফের বলে, কে যেন বলেছিল সে আমাকে ভালোবাসে? সূচনা প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে, আমি বলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা অত তীব্র না। প্রণয় তাকিয়ে থাকে সোজা হয়ে বসে বেঞ্চিতে। নিচু দৃষ্টিতে অপরাধী কণ্ঠে বলে, তুমি ওই দিন যার কল রিসিভ করেছিলে সেই মেয়েটা আমার কলিগ। অফিস জয়েন করার পর থেকেই আমার পেছনে পড়েছিল। কার থেকে যেন শুনেছিল আমি বিয়ে করেছি, তারপর থেকে জ্বালিয়ে মারছিল। আমি চাচ্ছিলাম ওর একটা স্থায়ী ব্যবস্থা করতে, ও চাচ্ছিল কোনো একটা ঝামেলা করতে। এইসব নিয়ে এমনিতেই চিন্তিত ছিলাম। তার মধ্যেই তুমি সেদিন ওর ফোন রিসিভ করেছো। এর পরদিন ইরাকে ওই ছেলেটার সাথে দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আরও তুমি নাকি আবার আগে থেকেই চেনো, সেটা শুনে আমি আরও আগে থেকেই ডিস্টার্ব ছিলাম। এর মধ্যে একদিনও পারলেন না কথা বলে সব পরিষ্কার করে দিতে। সূচনা চাপা অভিমান। প্রণয় আগের ন্যায় বলল, আমি ভাবছিলাম কথা বলতে গিয়ে আমি আবার রেগে গিয়ে সব উলটপালট করে ফেলবো, তাই সাহস হয়নি। পরপরই বলে, এই জন্য এত বড় কদম ওঠাবে? ছেড়ে যেতে হবে একটু ঝগড়া হলেই? কথার পৃষ্ঠে সূচনায় স্মিত হাসে। ক্ষীণ স্বরে বলে, ছেড়ে কে যাচ্ছে? মানে এসব কি আর কেন? আমার সাথে ব্যাগ বা লাগেজ দেখতে পাচ্ছেন আপনি? এদিক ওদিক চোখ বুলিয়ে প্রণয় অবাক স্বরে বলে। না মানে। সূচনা আয়েশি ভঙ্গিতে পায়ে পা তুলে বসে বলে, মানে আমি যাচ্ছি না,
আপনাকে শিক্ষা দেওয়ার একটু প্রচেষ্টা। এগিয়ে এসে প্রণয়ের উপর ঝুঁকে সুর দিয়ে পায়। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়ছি না। প্রণয় তখন তাজ্জব বনে গেলেও এবার হেসে ফেলে। তার ধারণার বাইরে ছিল এসব, সব দ্বিধাদ্বন্দ্ব। ভাবনা ভুলে সে আলগোছে 2 হাত রাখে সূচনার গালে। সন্তপর্ণে ঠোঁট ছোঁয়ায় সূচনার কপালে। নির্নিমেষ তাকিয়ে থাকে। সূচনা কিছুটা লজ্জা পেয়ে বলে, তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখি, দেখার কি আছে? চোখের শান্তি। ও মা, দিন 2 আগেও তো আপনার চোখে বিষ ছিলাম, অমনি শান্তি হয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেলে তো। চাপে পড়ে বিয়ে করেছেন, প্রেমে নিশ্চয়ই পড়েননি, পড়ার কথাও না। এসব প্রেম আপনার জন্য না। তুমি পড়নি, তুমি তো ভালোবাসো। বিয়ের আগের প্রেম আমার জন্য না, বিয়ের পরের প্রেম আমার জন্য। আমার সবটুকু প্রেম আমার স্ত্রীর প্রতি, প্রণয়ের প্রতি, তোমার প্রতি। এখন ভালোবাসা আসছে অনেক। হাসছে তো, মানুষ ভালোবেসে বিয়ে করে, আমি বিয়ে করে ভালোবাসছি। সূচনা বেশ কৌতূহলী কণ্ঠে বলে, প্রথম দেখা ট্রেনেই হয়েছিল না? প্রণয় মাথা নাড়িয়ে বলে, তারপর দ্বিতীয়বারের সাক্ষাতে ঝুম বৃষ্টি, তৃতীয়বার পদ্মবিলে পদ্মফুল হাতে জীবন্ত পদ্মফুলকে দেখে, চতুর্থবারের সাক্ষাতে একেবারে নিজের করার জন্য প্রণয় ডোরে বেঁধেছি তাকে। সে পদ্মফুল এখন আমার বুকের মধ্যিখানে থাকে। কথার পৃষ্ঠে সূচনা নিজেকে আবদ্ধ করে প্রণয়ের বাউডরে। প্রণয়ও আবেশে জড়িয়ে নেয় তাকে। শীতল বাতাসের সাথে বৃষ্টির ছাট ছুঁয়ে দেয় তাদের।